100.1 FM গোল্ডে সঙ্গে স্পেশালিস্ট নিয়ে বিশ্বজিৎ আর সুস্মিতা আপনাদের সঙ্গে। জানেন তো, আপনারা যারা এখনো আমাদের অনুষ্ঠানের পোস্টার দেখেননি, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়েন। কে না চায় বলুন তো যে আমাকে একটু ভালো দেখতে লাগুক? কে না চায় যে সবাই বলুক, বাহ, তোকে তো দারুণ লাগছে, কিছু একটা চেঞ্জ এসছে জানিস? তার মানে চুলটা একটু পাল্টেছিস, না হেয়ার স্টাইলটা বদলেছিস। কি করে করা যায় হেয়ার স্টাইল? আর মাঝে মাঝে আপনি যখন স্যালুনে যান, বলেন, এই আমার চুলটা একটু দেবের মতো করে দেওয়া যায়, আমার এটা একটু শুভশ্রীর মতো করে দেওয়া যায়। অদ্ভুত ভাবে সেলিব্রিটিরা কিভাবে চুল স্টাইল তৈরি করে, হেয়ার স্টাইল, সেটা নিয়ে আপনারা ভাবেন। আর আমি জানি না আপনারা স্বীকার করবেন না করবেন, বুকে হাত দিয়ে বলবেন কিনা, কোনো না কোনো সময় একবার ভেবেছেন যে ইস, আমার চুলটা যদি এরকম হতো, আমার হেয়ার স্টাইলটা যদি এরকম হতো। তাই আজকে বিশ্বজিৎ আর সুস্মিতা এমন একজনকে আপনাদের কাছে নিয়ে এসছে যে আপনাকে আজকে পথ দেখাবে, সব প্রশ্নের উত্তর হাতের মুঠোয়। আর আপনি আরো একটু সুন্দর হয়ে যাবেন আপনার হেয়ার স্টাইলের জন্য। শুধু স্টাইল নয়, তার ট্রিটমেন্টও বলবে কিভাবে আপনি প্রস্তুত হবেন। আর কিভাবে আপনি প্রস্তুত হবেন সে ব্যাপারে আপনাদেরকে যিনি গাইড করতে পারেন, তিনি আর কেউ নন, আজকে আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট জলি চন্দ। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার সব শ্রোতাদের। খুব ভালো লাগছে এসে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আসার জন্য, সময় দেওয়ার জন্য। আর সেই সঙ্গে জানিয়ে দিই বন্ধুরা, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে হেয়ার স্টাইলিং এবং হেয়ার ট্রিটমেন্ট। জলি চন্দ ৩০ বছর যিনি এই জগতে একেবারে কি বলবো, মানে ভীষণভাবে কাজ করলেন, সবাইকে নিয়ে কাজ করলেন। ৩০ বছর কমপ্লিট হতে যাচ্ছে তার সামনেই। কাজেই আপনার যে অভিজ্ঞতা জলিদি, একটা বিপুল একটা বিশাল অভিজ্ঞতা, বিভিন্ন রকমভাবে সেলিব্রিটিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু প্রথমেই জিজ্ঞেস করব, আমরা যেটা প্রথমেই আপনার সম্পর্কে বলেছি, হেয়ার স্টাইলিস্ট। তাহলে আমাদের কাছে কিন্তু এটা খুব পরিষ্কার নয় জলিদি, যে এই যে হেয়ার স্টাইলিস্ট কি মেকআপ আর্টিস্ট, এইগুলোর মধ্যে তফাৎটা কি হচ্ছে? আমি বলে দিচ্ছি, হ্যাঁ, অনেকেই বুঝে উঠতে পারে না যে হেয়ার স্টাইলিস্ট বলবো না হেয়ার ড্রেসার হেয়ার বলবো। ড্রেসার বলবেন তো হেয়ার এবং ড্রেসার সবটা মিলিয়ে মিশিয়ে কিনা। ঠিকই। কারণ আগে সবাই যেটা বহু কাল থেকে লোকে জানতো, যখন এই সোশ্যাল মিডিয়া যখন ছিল না, মোবাইল যুগ যখন ছিল না, তখন সবাই জানতো বারবার, যে চুল কাটে মানেই বারবার। তাছাড়া কিন্তু কোনো ওয়ার্ড ছিল না। মানে হেয়ার স্টাইল মানে আপনি বলতে চাইছেন মডিফাইড সফিস্টিকেটেড নাপিত। হ্যাঁ, সেরকম অনেক লোকে বলে যে জিনিসটা সফিস্টিকেটেড নাপিত। মানে এটা এরকম আমরা ঠাট্টা কিন্তু অনেক সময়ই শুনে থাকি, যে ঠাট্টা করতে মানে বেশ স্যালনে এসে সবাই হাসতে খেলতে বেশ এরকমভাবে কথাটা বলে। সো হেয়ার স্টাইলিস্ট আর হেয়ার ড্রেসার, তার মাঝখানে ডিফারেন্সটা আমি বুঝাই। যে হেয়ার ড্রেসার, সে কিন্তু আপনার ফেস বুঝে আপনি যা চাইছেন সেরকমভাবে চুলটা কেটে দেবে, আর আপনি যতটা দরকার অতটুকুই করে আপনি বেরিয়ে চলে গেলেন, ঠিক আছে? সে হচ্ছে হেয়ার ড্রেসার। তা আপনার যেরকম দরকার সেরকম বুঝেই কিন্তু কেটে দিল। আর হেয়ার স্টাইলিস্ট হচ্ছে কিভাবে তাকে টংস করে বা আয়রন করে একটা প্রেজেন্টেবল যাতে বানানো যায় তার ফেসকে, তার কোনো ওকেশন যদি থাকে, তার চুলটাকে কিভাবে স্টাইল করলে তাকে মানাবে, সে হেয়ার স্টাইলিস্টটা করে। সে খোপা বাঁধা থেকে নিয়ে, হেয়ারডু থেকে নিয়ে, বা কোনো ফ্যাশন শোর যদি চুল করতে মানে দরকার হয়, বা কোনো ইভেন্ট যদি থাকে, তার জন্য যদি কোনো চুল কিছু করতে হয়, সে কিন্তু হেয়ার স্টাইলিস্টটা করে। এটা শুনেই আমার কাছে প্রায় 50টা প্রশ্নর জন্ম হয়েছে। আর ওদিকে আমাদের টেলিফোন ব্লিঙ্ক করছে। তবে আপনারা যারা অনুষ্ঠান শুনছেন তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের কাছে 22488085 নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 এই নাম্বারে। আমাদের ফেসবুক পেজে দুটো পেজ থেকে লাইভ হচ্ছে 100.1 FM গোল্ড এবং সেই সঙ্গে সঙ্গে আকাশবাণী কলকাতা। এখানে আমাদের আজকে লাইভের নিচে কমেন্ট সেকশনে এসে আপনি কমেন্টস করতে পারেন যে হেয়ার স্টাইল এবং হেয়ার ট্রিটমেন্ট নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে। তবে এই মুহূর্তে একজন বন্ধু আছেন, সরাসরি যাচ্ছি বন্ধুর কাছে। হ্যালো। হ্যালো, আমি কুণাল চ্যাটার্জি বলছি, কোনা হাওড়া থেকে। বলুন। তো
আমার প্রশ্ন হচ্ছে যে আমি প্রতিদিন অনুলোম বিলোম করি, দুবেলা ১৬-১৬-৩২ মিনিট এবং ওমধ্বনি ৩২ মিনিট, মানে মোট ৬৪ মিনিট করে করি। এবং আমি জানতে চাইছি কত ঘন্টা ঘুম এবং কি ধরনের খাদ্যাভ্যাস বা এই ধরনের এই অনুলোম বিলোম বা এই ওম ধ্বনির ফলে আমরা কি দীর্ঘদিন দেহের ঔজ্জ্বল্য বা ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে পারি, বা এতে মানে সত্যি কি কোনো উপকার হয়, বা উপকার হলে কতটা উপকার হয়, এটাই আমার প্রশ্ন। ভালো থাকবেন। সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে যিনি ছিলেন তিনি প্রশ্ন করেছেন যে তিনি প্রতিদিন অনুলোম অনুরণ বিলোম। বিলন করেন। এতে মানে ত্বকের যত্ন হয় কিন্তু চুলের কোনো যত্ন হয় কিনা? অর্থাৎ যোগা এর সাথে স্কিনের আচ্ছা মতো আচ্ছা, বুঝতে পেরেছি হেয়ার বুঝতে চুলেরও পেরেছি কোনো যোগাযোগ আছে কিনা। একদম আছে। আমি বলবো যে যেরকম ব্রিদিংটা ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা আমাদের ভেতরের মানে পার্টসগুলো যেগুলোকে মানে ফাংশন করার জন্য যতটা ব্রিদিং ইম্পর্ট্যান্ট, অতটা প্রত্যেকটা মানে আমাদের যে হেয়ার গ্রোথ, যে হেয়ার ফলিকলস যেগুলো রয়েছে সেগুলোর জন্যও কিন্তু আমাদের অতটাই মানে যোগা দরকার, অতটাই ব্রিদিং ইম্পর্ট্যান্ট, অতটাই ভিটামিন সি দরকার, অতটা রোদ দরকার। ইনফ্যাক্ট যেরকম এক্সারসাইজ ইম্পর্ট্যান্ট ফর দ্য এন্টায়ার বডি, সেরকমই কিন্তু বডির পার্ট হচ্ছে কিন্তু স্ক্যাল্প, চুলও কিন্তু আপনার বডির পার্ট। সো অবভিয়াসলি যে কোনো অনুলোম বিলোম বা এনিথিং টু ডু উইথ আইজ নোজ ইয়ার্স, সেটা কিন্তু কানেক্টেড মাথার সঙ্গে। তো ডেফিনেটলি স্ট্রেসও কানেক্টেড উইথ মানে চুলের সঙ্গে। যদি হেলথ ভালো থাকে ডেফিনেটলি চুল ভালো থাকবে। তো হেলথ ভালো রাখার জন্য আপনি যা যা করছেন সেটা কিন্তু আপনার ইনডিরেক্টলি কানেক্টেড উইথ হেয়ার গ্রোথ। তো তার জন্য আমি বলবো যে যে যোগগুলো আপনি করছেন যেটা হেলথের জন্য ভালো, সেরকম ডেফিনেটলি ওটাকে বেনিফিট করছেই করছে, চুলের জন্য তো ডেফিনেটলি বেনিফিট করছে। আমার একটা ইনকুইজিটিভনেস হচ্ছে শুনতে শুনতে, যে আমরা এখন দেখি যে আমার ছেলে বা এই তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যখন হেয়ার কাটিং এ যায়, তার আগে তারা কম্পিউটারে নেট থেকে দেখে নেয় যে কোন স্টাইলটা তাকে মানাবে, আচ্ছা। অ্যাভেলেবেল। হুম। তাহলে হেয়ার স্পেশালিস্টের কাছে কেন যাবে? যেটা আমি বলে দিচ্ছি যে যেটা একটা হেয়ারস্টাইল দেখে আমার খুব পছন্দ নয়, রোনাল্ডো, মেসি, নানান রকম সব ওয়ার্ল্ড মানে যারা ফেমাস আইডলস যারা আর কি, অ্যাবসলুটলি ওদের দেখে কিন্তু আমাদের খুব ইচ্ছে করে সেরকমই হেয়ারস্টাইল করব, ধোনিকে দেখে ইচ্ছে করবে সেরকম হেয়ারস্টাইল যাতে আমারও হয়। তো ডেফিনেটলি আমরা এরকম রিকোয়েস্ট পাই। একটা জিনিস বলবো, আমাদের জন্য ওটা ইজি হয়ে যায় যে এই হেয়ারস্টাইলটা ওনার পছন্দ, তখন আমরা সেইভাবে আমরা গাইড করি যে তার চুলের বা তার ফেসের সঙ্গে সেই হেয়ারস্টাইলটা যাবে কিনা। কেননা সবার ফেস কিন্তু যেমনি লম্বাটে থাকে, কারোর স্কোয়ার ফেস থাকে, কারোর রাউন্ড ফেস থাকে। তো সবার ফোরহেড এক থাকে না, ছেলেদের ক্ষেত্রে আমি বলছি। কারোর ফোরহেড ছোট, কারোর ফোরহেড বড়, কারোর দাড়ি আছে কারোর নেই। তো ডিপেন্ড করছে তার মুখের প্রোফাইলের মানে ফ্রেম দেখে আমরা সেইভাবে হেয়ারস্টাইলটা সাজেস্ট করি। এবার হেয়ার স্টাইলিস্টের কাছে আপনি এর জন্যই যাবেন যে ওই হেয়ারস্টাইলটা আপনাকে আদৌ স্যুট করবে কি না, সেটা কিন্তু আমরা আপনাকে পরিষ্কার বুঝিয়ে দেব ইন প্রপার ওয়েতে। মানে আপনার চুলকে নিয়েই আপনাকে চেয়ারে বসিয়ে স্টাইলিং করে করে আমরা দেখাবো যে কোন স্টাইলটা আপনার ফেসে স্যুট করছে, আপনাকে স্লিমার লাগছে, বা কোন ফেসের অনেক সময় অনেকে ডিমান্ড করে এসে যে আমার না মুখটা না গোল হয়ে রয়েছে, কিরকম একটা যেন হয়ে রয়েছে, একটু স্লিম করে দাও তো। তো এই যে রিকোয়েস্ট গুলো, এগুলো আমরা চুলের মাধ্যমে কিন্তু ওটা আমরা স্লিম করে দিতে পারি। এবারে একেবারে একটা গোদা প্রশ্ন, মানে যে প্রশ্নটা সাধারণত সবাই করে, মানে এটা কি এমন কোনো নিয়ম আছে যে আমি কোন অকেশনে কেমন হেয়ার স্টাইল করব? মানে ধরুন আমি একটা রিসেপশনে যাচ্ছি, হুম। তার হেয়ার স্টাইলের সঙ্গে আমি একটা পার্টিতে যাচ্ছি, তার হেয়ার স্টাইল তো এক হবে না, সেটা কিভাবে ঠিক হয়? আমি একটা কথা বলি, খুবই ভালো প্রশ্ন করলে, বিকজ অনেকে একটু কনসিয়াস হয়ে যায় যে বিয়ে বাড়িতে কিরকম হেয়ারস্টাইল করব, আর একটা বার্থডে পার্টি বা যেখানে মিউজিক ফিউজিক একদম মডার্ন মিউজিক চলবে সেখানে আমি কিরকম হেয়ারস্টাইল করব। ডেফিনেটলি এটা ম্যাটার করছে নিজের পার্সোনালিটির উপরে, যেখানে সবাই কিন্তু এটা বলতে পারে যে আরে ড্রেসের সঙ্গে চিন্তা করতে হবে যে কি আউটফিট পরলে।
এবার ট্র্যাডিশনাল যদি আউটফিট পরছেন, যেরকম একটা এথনিক ওয়্যার যখন পরলেন, তখন আপনি ভাববেন যে না, আমার তাহলে সিধে সাদা হেয়ারস্টাইল করা দরকার, ওরকম পাঙ্কের মতন আমি সাজতে পারবো না। কিন্তু আমার মনে হয় অ্যাজ আ হেয়ার স্টাইলিস্ট কমপ্লিটলি কিন্তু ডিপেন্ড করছে আপনার নিজের পার্সোনালিটির উপরে। আপনি যদি ক্যারি করতে পারেন সেরকম হেয়ারস্টাইল, আপনি ডেফিনেটলি পাঞ্জাবির সঙ্গেও স্পাইকি হেয়ার রাখতে পারেন, ডেফিনেটলি আপনি রাখতে পারেন। দাড়িকেও স্টাইল করতে পারেন, কালার্ড হেয়ারও রাখতে পারেন, কিন্তু সেটা আপনার পার্সোনালিটির সঙ্গে যাওয়া এবং এটা দরকার। এটা কিন্তু আমরা বলিউড মুভিতে ভীষণ ভাবে দেখি, হ্যাঁ, সেখানে কিন্তু কোথাও কখনো ওইভাবে ওইভাবে মিলিয়ে চিন্তা দেওয়ার করে না কেউ যে করেই না, না, এথনিক ওয়্যার মানে একেবারেই না। আমাকে একদম অ্যাবসলিউটলি পলিশড হেয়ার স্টাইল করতে হবে, যেখানে জেল টেল লাগিয়ে একদম নিট। আবার যেখানে আমি কোনো পার্টি বা ডিস্কোতে যাচ্ছি, সেখানে আমাকে একদম ফাঙ্কি স্পাইকি ওয়্যাক্স ট্যাক্স লাগিয়ে, ক্লে লাগিয়ে একদম স্পাইকি করে দেবো চুলটা, সেরকম ভাবে যাবো। তবে অ্যাকচুয়ালি না, কমপ্লিটলি ডিপেন্ড এর করছে ব্যাপারে নিজের হেয়ার কিন্তু স্টাইল। একটা প্রশ্ন করতে হবে, যেহেতু একেবারে আমরা এই জায়গায় চলে এসেছি, এই যে ট্রেন্ডি হওয়া, সবকিছুতেই আমরা আজকাল ট্রেন্ডি হতে যাচ্ছি, হ্যাঁ, সেখানে হেয়ার স্টাইল বা আপনি যদি বলেন যে হেয়ার ড্রেসিং, সেটাকেও ট্রেন্ডি করা, তো এই ট্রেন্ডটা কি? ট্রেন্ড জানেন তো আমরাই বেসিক্যালি তৈরি করি। যেটা আমাদের পছন্দ সেটা আমরা বারবার বারবার করি আর কপি করি। তো যখন এই জিনিসটা মাস কপি করতে শুরু করে, সেটা কিন্তু ট্রেন্ড হয়ে যায়। মানে কে ট্রেন্ড তৈরি করে যদি বলি, তাহলে মাস ট্রেন্ড তৈরি মাস করে। ট্রেন্ড তৈরি করছে কেন? কেননা আমি ধরো একটা হেয়ারস্টাইল তৈরি করলাম, একজনের উপরে করলাম, সেটা আমি একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম। এবার সেই হেয়ারস্টাইলটা লোকের এত পছন্দ হয়ে গেল যে সেটাই গিয়ে তাকে সবাই সেটাই কপি করছে, সেটাই করার চেষ্টা করছে, সেটাই বারবার, তখন সেই হেয়ারস্টাইলটা ট্রেন্ড হয়ে যায়। সেটা কি সিনেমার নায়ক নায়িকা এদের দেখে হয় না খানিকটা? সেটা দেখে ডেফিনেটলি হয়, হ্যাঁ, কিন্তু সেটা পছন্দের হতে হবে, আচ্ছা। সেটা আপনার ভালো লাগতে হবে, নাহলে আপনি কপি করবেন কেন? সেটা ওরকম আপনার মন জগিয়ে যাওয়ার মতন হেয়ারস্টাইল হতে হবে, তাহলেই তো আপনি কপি করবেন। তাহলে তারা একটা আবার মাধ্যম। হ্যাঁ, সেটা তো মাধ্যম ডেফিনেটলি, কিন্তু একটা ব্যাপার এটাও আছে যে ভালো লাগার একটা ব্যাপার থাকে, যে একটু চেঞ্জও আমরা করতে চাই, যে একটু নতুনত্ব কি আছে। তো একেবারে আমি এই প্রসঙ্গে আসি হ্যাঁ, যে এই যে কার্লি হেয়ার এখন হ্যাঁ, একটা ট্রেন্ড হয়েছে। কার্লি হেয়ার কি কি অনুষ্ঠানে বা অকেশনে করা যায়, কতদিনের জন্য করা যায়, আর এর মানে অনেকে বলে কার্লি হেয়ার করলে বারবার চুলটা নষ্ট হয়ে যাবে, সত্যি কি তাই? দেখো, কার্লি হেয়ার পার্মানেন্টও করা যায়, সেটা হচ্ছে পার্মিং। পার্মিং যেটা, হ্যাঁ। পার্মিং এটা পার্মানেন্ট কার্লস। পার্মানেন্ট কার্লস যেরকম স্ট্রেটনিং হয়, এরকম এটা পার্মিং হয়। মানে পার্মিং, পার্মানেন্ট কার্ল হয়, হ্যাঁ, পার্মিং হয় পার্মানেন্ট, এবং স্ট্রেটনিং হয়। ইয়েস। আচ্ছা, তো কোনটা ভালো? যাদের চুল একদম পেতে রয়েছে, খুবই কম চুল, বা চুল আছে কিন্তু এত ফাইন হেয়ার যে এত কম লাগছে, চুল ভলিউম নেই, তো সে তার কার্লস করবে, সে তখন পার্মিং পছন্দ করবে। এবার পার্মিং যখন করবে, সে পার্মানেন্ট কার্লস করবে, তার কিন্তু ডেফিনেটলি তার একটা মেনটেনেন্স আছে, যে একটা ভালো শ্যাম্পু ইউজ করা, বা যেহেতু একটা আর্টিফিশিয়াল জিনিস করছো, সেটাতে নিয়ে ইউ আর নট বর্ন উইথ ইট, তুমি তো সেটা নিয়ে জন্মাওনি, সেটা তুমি আর্টিফিশিয়াল করছো, তো ডেফিনেটলি ওটার একটু কেয়ার নিতেই হবে। তো এবার ডিপ কন্ডিশনিং করা, বা কার্ল ক্রিম লাগানো, বা সিরাম লাগানো, এই জিনিসগুলো একটু মেনটেন যদি করা হয়, তাহলে ওটা লঙ্গার পিরিয়ড কিন্তু পর্যন্ত চুলের থাকে। ক্ষতি হয় না তার জন্য? না, চুলের ক্ষতি একদম হয় না যদি ভালো ব্র্যান্ড ইউজ হয়। আর যে টেকনিক্যালি করছে, সে যদি টেকনিক্যালি সাউন্ড থাকে, তার টাইমিং একটা ব্যাপার আছে, তার করার একটা পদ্ধতি আছে, সেই টাইমিংগুলো, টেম্পারেচারগুলো যদি মেনটেন করে করা হয়, ডেফিনেটলি চুলের কোনো ক্ষতি হতে পারে না। আমরা জানি যে অপারেশনের পরে পোস্ট অপারেটিভ কেয়ার ইম্পর্টেন্ট, ঠিক ইয়েস। তেমন ভাবে হেয়ার যখন স্ট্রেনিং করা হয় বা কার্লি হেয়ার যখন করা হয়, তখন তার পরের যত্নগুলো ঠিক কি কি? স্ট্রেটনিং বা কার্লিং, যেরকম আমি আগেও বললাম যে কার্লিং করাটাও আর্টিফিশিয়াল, যেরকম যেরকম যাদের আবার ঝাঁকড়া চুল রয়েছে, কার্লি রয়েছে, সে আবার স্ট্রেট করতে চাইছে। কেন? কেননা তার এত থিকনেস বা তার এত বুশি হেয়ার যে সে আর সামলাতে পারছে না, তখন সে একটা ইজি ওয়ে আউট কি করে, সে স্ট্রেটনিং করে, সে স্মুথনিং করে তার চুলে। এবার ডেফিনেটলি সেগুলো করা যায়, কিন্তু তার আফটার কেয়ার হচ্ছে, যেহেতু এটা একটা আর্টিফিশিয়াল প্রসেস, কেয়ার নেওয়া দরকার। সেটা হচ্ছে ভালো ব্র্যান্ড একটা শ্যাম্পু ইউজ করতে হবে, ব্র্যান্ডেড শ্যাম্পু, ভালো কন্ডিশনার ইউজ করতে হবে, ডেফিনেটলি তাকে টেক কেয়ার করতে হবে যে ডাইরেক্ট হিট বা কোনো ডাইরেক্ট মানে টংস বা আয়রন কিছু একটা ইউজ করার আগে টেম্পারেচার কন্ট্রোল করাটা খুব দরকার।
কারণ আজকাল কিন্তু দোকানে গিয়ে সবকিছু অ্যাভেলেবল পাচ্ছে, ইউটিউব দেখে দেখে সবাই শিখে ফেলছে, শিখে টিকে সবাই আয়রন করছে বাড়িতে, সবাই টংস করছে, কিন্তু ব্যাপারটা ভুলে যাচ্ছে যে এর একটা টেম্পারেচার কন্ট্রোল আছে। যেমনি একটা ইস্ত্রির আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একদম। নিজে সিল্কের উপরে তুমি ভালো করে জানো যে Cotton, কতটা হ্যাঁ। টেম্পারেচার আমি হ্যাঁ। সিল্ক কাপড়ের উপরে দেব, যে সিল্ক কাপড় যাতে পুড়ে না যায়। আবার কটন যখন ঠিক। করতে যাচ্ছ কিন্তু টেম্পারেচারটা ইনক্রিজ করে দিচ্ছ একদম যাতে কটনটা ভালো করে হয়। সো একদম এক্স্যাক্টলি সেম ওয়ে আমাদের চুলের উপরেও চুল কিরকম তার উপরে কিন্তু টেম্পারেচার কন্ট্রোলটা দরকার, যেখানে আয়রনটা কতটা টেম্পারেচারে রেখে তুমি তোমার চুলে ইউজ করছো, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চুল ফেটে যেতে পারে, কিউটিকলস ক্র্যাক করে যেতে পারে, আর দুমুখো হয়ে যেতে পারে। জলিদি, ঘরোয়া ট্রিটমেন্টে আপনি কিন্তু ভীষণভাবে সাহায্য করেন। খুব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চুলের যত্ন নিলে চুলের ওপর আমরা যত অত্যাচারই করি না কেন চুলটা ঠিকঠাক থাকবে? ডেফিনেটলি ঘরে আমাদের এমন এমন জিনিস আছে, আর আমরা খুব লাকি যে আমরা ইন্ডিয়াতে আমাদের যে ক্লাইমেট, আমাদের যে ইউনো যে টেম্পারেচার যেরকম আমাদের থাকে, হুম। আমাদের ক্লাইমেট, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের এত ভালো, মানে আমাদের মাটিতে যা ফল আছে বা যা সবজি আমাদের রয়েছে, তাতে সবকিছুই কিন্তু আমাদের স্কিন আর হেয়ারের জন্য এখানে পাওয়া যায়। হুম। সো হেয়ারের জন্য অ্যালোভেরার গাছ তো মানে ঘরে ঘরে সব জায়গায় অ্যালোভেরা গাছ হয়, এটা কোনো স্পেশাল কিন্তু মাটি লাগে না, অ্যালোভেরা কিন্তু সব জায়গায় হয়। হুম। তো অ্যালোভেরার পাতার যে মানে যে একটু পাল্প যদি বার করে নেওয়া হয় চুলে, ভেতর থেকে পাল্প বার করে সেটা যদি নারকোল তেলের সঙ্গে মিক্স করে সেটা যদি হেয়ারে মানে চুলে লাগানো হয়, অনেকটা সিল্কি হয়ে যাবে, অনেকটা এটা হেয়ার স্পায়ের মতন কাজ করবে যদি বাড়িতে এটা করা যায়। এটা আমি লেন্থের ব্যাপারে বলছি, স্ক্যাল্পের ব্যাপারে কিন্তু আবার আলাদা। স্ক্যাল্পে ডেফিনেটলি কোকোনাট অয়েল লাগানো যায়, অ্যালোভেরা জেলও লাগানো যায়, কিন্তু অথেন্টিক জেল যেন হয় প্রপার। মার্কেটে অনেক কিছুই অ্যালোভেরা বলে বলে চালাচ্ছে, একটু যেন অথেন্টিক হয়, আর প্রোডাক্ট যাতে স্ক্যাল্প ইরিটেট না করে সেরকম প্রোডাক্ট যেন নেওয়া হয়। আমাদের একজন ফেসবুক পেজে প্রশ্ন রেখেছেন লাইভে। তিনি জিজ্ঞেস করছেন, হেয়ার স্টাইলিস্ট নিয়ে কি কেরিয়ার হতে পারে? কোন কোর্স করলে হেয়ার স্টাইলিস্ট হওয়া যায়? কোথায় এই হেয়ার স্টাইলিস্ট কোর্স করানো হয়? আর একটি প্রশ্ন, আপনি কিভাবে এই হেয়ার স্টাইলিস্ট নিয়ে যাত্রা শুরু করেছিলেন ইত্যাদি। আপনার অভিজ্ঞতা বললে খুশি হতাম, আমরা কালনা থেকে শুনছি। বাহ। দুটো কোয়েশ্চেনটাকে যদি ভাগ করে নিই, এক হচ্ছে আপনার জার্নি, হঠাৎ করে এই প্রফেশনে এলেন কেন, আর দ্বিতীয় হচ্ছে যে আপনি কেউ যদি আসতে চায় এই প্রফেশনে সে কিভাবে নিজেকে প্রস্তুত করবে। এই প্রফেশনটা এখন এত পপুলার হয়ে গেছে, আমার তো 30 বছর হয়ে গেল, এই হ্যাঁ। জানুয়ারি 25 আমাদের স্যালনের 30 বছর হবে, এই 25 Celebration. তারিখে সেলিব্রেশন হবে, সবাইকে আমি নিমন্ত্রণ করছি, সবাই আসুন। বেসিক্যালি 30 বছরের এক্সপিরিয়েন্সে যা বুঝলাম, যে যখন শুরু করেছিলাম তখন কিন্তু কোনো পার্লারের একদম মানে সিটিতে ছিলই না, কলকাতা শহরে মানে একদম দূরে কোথাও একটা দুটো, তা আবার কি, সে শুধু মাথায় হেনা লাগাতো, মানে শুধু মেহেন্দি মাথায় হবে আর শুধু গোল করে কাটা, আর সেই স্টেপ কাট, সেই ইউ কাট, বাস, এর চাইতে বেশি কিন্তু মানুষ কিছু করতো না। এই জায়গা থেকেই কিন্তু যখন আমি রিয়েলাইজ করলাম যে আমি কিন্তু আর্টে ভালো ছিলাম, আমার একটু চোখে লাগছিল যে আমি না এক জায়গায় গিয়ে দেখলাম যে ইউ কাটটা ঠিক হয়নি, স্ট্রেটটা স্ট্রেট লাগছে না। তো এই যে যখন জিনিসগুলো দেখলাম, তখন দেখলাম যে এদের কম্পিটিশনই নেই, আচ্ছা। মানে কেউ যে আরো ভালো করতে পারে সেরকম কোনো, মনোপলি রয়েছে। হ্যাঁ মনোপলি রয়েছে। হুম। তখন আমি রিয়েলাইজ করলাম যে না, এইখানে এরকম একটা কিছু করলে ভালো হয় যেখানে অ্যাটলিস্ট লোকেদের কাছে অপশন আছে, যে গেলে পরে আমি এর কাছে হয়তো বেটার সার্ভিস পাবো। সেখান থেকেই আমার বেসিক্যালি স্টার্ট হয় বিজনেস। বাট ইয়েস, এই যে বললে আমাকে যে প্রফেশনটা এটা নেওয়া উচিত কি না, হুম। এর যে কত ফিউচার ভালো সেটা আমি বোঝাতে পারবো না, কেননা যতই ট্রেন্ড চেঞ্জ হোক, হুম, হুম, যতই অ্যাডভান্স আমরা হই না কেন, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, সব কিছুই আমরা অ্যাডভান্স হয়ে যাচ্ছি, বাট ভালো লাগা বা আয়নার সামনে নিজেকে দেখা সেটা বন্ধ হবে না। হুম। সেটা আমরা ঠিক বেরোয়ার সময় ঠিক আয়নার দিকে তাকাই, নিজের চুলটা ঠিক করি,
তারপরে আমরা বেরোই। সে যতই ব্র্যান্ডেড জামা কাপড় পরুক না কেন, 100 বার। সে যতই আপনি দামি জামা পরছেন, দামি শাড়ি পরছেন, দামি একদম কুর্তা, জিন্স বা যতই আপনি এক্সপেন্সিভ ক্লোথস পরেন না কেন, একবার আপনি বেরোবার আগে মিররের সামনে যাবেনই যাবেন। আয়নার সামনে একটু নিজেকে ঠিকঠাক লাগছে কিনা, চুল ঠিক লাগছে কিনা সেটা আপনি দেখবেনই দেখবেন। হুম। তো এই জায়গা থেকে আমার মনে হয় হেয়ার স্টাইলিস্ট বা হেয়ার ড্রেসার আমাদের ভীষণ ভীষণ দরকার। আর এখন এই প্রফেশনে আমি এটুকু বলতে পারি যে তুমি কখনো জবলেস হবে না। আচ্ছা। আরো একটা কথা বলি যে কোর্স। অনেক সময় এই কোর্সের কথা বলে বা যারা এই হুম, হুম। প্রফেশনে আসবে, তারা কোন বিষয় নিয়ে যদি ছোটবেলা একটু থেকে যদি পড়াশুনো আমি বলছি যে ছোটবেলা থেকে যদি পড়াশোনা করতে হয় তাহলে একটু হ্যাঁ, একদম একেবারে পড়াশোনা না করলে হবে না। কেন এটাতে যদি ভালো হেয়ার স্টাইলিস্ট হতে চাও, কেমিক্যাল নলেজ হতে হবে। তো এই যে কালার নিয়ে ডিল করা বা ক্লায়েন্টের চুল নিয়ে খেলা করা বা ক্লায়েন্টের স্কিন নিয়ে ডিল করা, সেখানে তোমাকে কিন্তু একটু নলেজ হতে হবে। তো একটু পড়াশোনা তো ডেফিনেটলি করতে হবে। ডেফিনেটলি ক্লাস 12 পর্যন্ত যদি নাও হয়, ক্লাস 10 পর্যন্ত অ্যাটলিস্ট এবিসিডি, মানে অ্যাটলিস্ট তোমাকে এডুকেশন দরকার, যেখানে তুমি আহ, জানবে যে কতটা কি কেমিক্যাল তুমি কোনটার সঙ্গে মিক্স করলে কি দিলে পরে চুলের জন্য ভালো হবে, বা কি মিক্স করলে হেয়ারের জন্য, এই স্কিনের কোর্স জন্য। কোথায় করবে? এই কোর্স কোর্সটা কোথায়? অনেক আছে কলকাতায়, অনেক একাডেমিজ আছে, প্রচুর একাডেমিজ আছে, যেটাকে একটু গুগল করলেই পেয়ে যাবে। আমি এখানে একাডেমিজের নাম নাম বলতে বলা পারবো যাচ্ছে না, না। হ্যাঁ, নিশ্চয়ই। নাম বলতে পারবো না, কিন্তু একটু গুগল করলেই পেয়ে যাবে যে কোথায় কোথায় একাডেমিজ আছে তোমার নিজের বাড়ির কাছে। একদম। এবারে যে প্রশ্নটা করব যে এই যে কথা হচ্ছিল যে যারা শিখবে বা এই প্রফেশনে আসবে তার আগে একটা কথা হলো যে এই কেমিক্যালের বিষয়ে ধারণা। কিন্তু আমার প্রশ্নটা একদম মানে যখন হেয়ার ট্রিটমেন্ট করবে তার আগে কি কোনো ব্লাড টেস্ট করার দরকার আছে? আমি একটা কথা বলছি, দেখো কার শরীরে কি অ্যালার্জি সেটা কিন্তু সে ডেফিনেটলি বুঝতে পারে খাওয়া দাওয়া করার সঙ্গে সঙ্গে, বা কোনো না কোনো জায়গায় তো ডেফিনেটলি সে ফিল করেছে যে তার স্কিন সেন্সিটিভ, তার চুল সেন্সিটিভ, বা কিছু তো ডেফিনেটলি কোথাও না কোথাও ফিল করেছে। হয় খেতে গিয়ে, হয়তো চিংড়ি মাছ খেতে গিয়ে তার অ্যালার্জি হয়েছে, বা কোনো সময় হয়তো বেগুন খেয়ে তার অ্যালার্জি হয়েছে। সে ডেফিনেটলি একটা জায়গায় জানে যে আমি কিন্তু স্কিন সেন্সিটিভ, বা রোদে গিয়ে হয়তো রিয়েলাইজ করেছে আমার স্কিন লাল লাল হয়ে যাচ্ছে। হুম। অনেক সময় হ্যাঁ, রোজেশিয়াতে হ্যাঁ, হয়। হ্যাঁ। অনেক সময় হয়তো এটাও দেখেছে যে আমি একটা সার্টেন তেল মাখছি, কিরকম যেন আমার চুল করছে স্ক্যাল্পটা, বা আমার শ্যাম্পু একটা ব্যবহার করছি, কিরকম যেন একটা আমার স্ক্যাল্প চুলটা বেশি পড়ে যাচ্ছে, বা আমার চুল করছে, বা মুখে কিরকম একটা দানা দানা বেরিয়ে আসছে। এই জায়গাতে সেখানে কিন্তু তার সতর্ক হয়ে যেতে হবে যে আমার স্কিন সেন্সিটিভ, আমার অ্যালার্জি আছে। সেখানে কিন্তু যদি কালার করতে হয় বা কোনো সময় যদি কোনো হেয়ার ট্রিটমেন্ট করতে হয়, তার কিন্তু একটা প্যাচ টেস্ট করে নেওয়া দরকার। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আরেকটা এই সূত্রে জানাই যে আ আচ্ছা, আমাদের একজন ফোন বন্ধু করেছেন আছেন, শ্রোতা, তার সরাসরি সঙ্গে যাব কথা তার বলে কাছে। নিই। আচ্ছা। হ্যালো। নমস্কার। নমস্কার, আমি কুণাল চ্যাটার্জি বলছি। বলুন। বলছি যে খাওয়া আর ঘুম এটা মানে কিরকম হলে চুল ভালো থাকবে, প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চুল এটা ঝরে তো পড়া দ্বিতীয় রোধ প্রশ্ন। করার জন্য। প্রথম প্রশ্ন আপনি করেছেন আগে। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা। আর 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 চুল ঝরে পড়া রোধ করার জন্য আমাদেরকে কি কি করা উচিত, বা হ্যাঁ, ঘরোয়া সঙ্গে পদ্ধতিতে বা থাকুন। প্রাকৃতিক পদ্ধতিতে কি করা উচিত? হ্যাঁ, উনি একটা খুব তাৎপর্যপূর্ণ প্রশ্ন এনেছেন। এই প্রশ্ন হয়তো অনেকের হ্যাঁ। প্রশ্ন যে চুল চুল ঝরে পড়ে পড়া যাচ্ছে। হুম রোধ হুম করার হুম কি জন্য কি ট্রিটমেন্ট হবে? করা মানে উচিত? ঘরোয়া ট্রিটমেন্ট কি? আর বাইরে গিয়ে হ্যাঁ, উনি ট্রিটমেন্ট কি? হ্যাঁ, হ্যাঁ, প্রাকৃতিক দেখো এবং চুল কেমিক্যাল। পড়ে যাওয়ার প্রথমে তো কারণটাকে জানতে হবে। কেননা আগেই লোকে রেমেডি চাই হুম। যে কি করলে চুল পড়া বন্ধ হবে। কিন্তু আগে দেখতে হবে যে আমার চুলটা পড়ছে কেন? কারণটাকে খুঁজে বার করতে হবে। সেটা হচ্ছে মেইন তো খাওয়া-দাওয়া ঠিক কিনা, স্ট্রেস আছে কিনা, ঘুম ঠিক হচ্ছে কিনা, এক্সারসাইজ হচ্ছে কিনা, কি চুলের খাদ্যটা খাচ্ছে কিনা। অনেক সময় আমরা ভাবি কি যে ডায়েটিং করছি। এবার ডায়েটিং করতে গিয়ে অনেক জিনিস এমন এভয়েড করা হচ্ছে যেটা কিন্তু চুল খাবার পাচ্ছে না। মানে যে প্রোটিনটা দরকার আমার, যে ওমেগা দরকার আমার, যে ভিটামিন গুলো দরকার আমার, সেই জিনিসগুলো আমরা কিন্তু সেই খাবারে পাচ্ছি না। সেখানে কিন্তু ডায়েটিং করতে গিয়ে অনেকে আরেকটা প্রশ্ন প্রচন্ড তাহলে চুল যোগ পড়ে। করা থাকলো যে চুল ভালো রাখার জন্য কি কি খেতে হবে? এইটার পরে। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা ডেফিনিটলি। কিন্তু আগে আমি এটুকু বলব যে হুম, যে চুল পড়ে যাওয়াটা এটা অনেক সময় হরমোনাল হয়,
অনেক সময় হরমোনাল হয়, যেমনি মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে হুম, মাসের একটা যে সময় যেখানে হরমোনাল চেঞ্জেস হয় হুম, সেখানে ডেফিনেটলি অনেক সময় পিম্পলসও চলে আসে, চুলও পড়ে। পরে ঠিক একদম। আছে, এবার ছেলেদের ক্ষেত্রে আমি বলবো অনেকটা জেনেটিক আছে, প্লাস স্ট্রেস, হেলমেট হুম, হেলমেট পরা, ঘাম হওয়া, শ্যাম্পু না করা, জিম করে ঘাম হচ্ছে প্রচন্ড, অনেক কিছু মানে ঘাম রয়েছে, কিন্তু আবার বাইরে গিয়ে হয়তো এমন একটা সাইটে কাজ করছে যেখানে প্রচুর ধুল আর সব নোংরা মাথায় জমে যাচ্ছে, একেবারে। কিন্তু হয়তো সে শ্যাম্পু করলো না, হেলমেট পরে আবার সে চললো। আচ্ছা, তো প্রতিদিন শ্যাম্পু তখন করা কি ভালো? ডিপেন্ড করছে যে আপনার লাইফস্টাইল কিরকম। ডেফিনেটলি আপনার প্রতিদিন শ্যাম্পু করলে কোনো অসুবিধা নেই, যদি আপনি প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করেন, মাইল্ড, দ্য শ্যাম্পু হ্যাজ টু বি মাইল্ড, একজন একদম মাইল্ড। একজন বন্ধু রয়েছেন, দেখেন। না, নমস্কার। বন্ধু নেই। ছিলেন সঙ্গে। আমরা যে প্রসঙ্গে ছিলাম, যেটা বলছিলাম, তাহলে এই যে প্রথমে তো চুল কেন পড়ছে সেটা জানবো, কিন্তু পড়ছে, ঘরোয়া পদ্ধতিতে চুল হ্যাঁ, পড়া বন্ধ করবো কি? ডেফিনেটলি আমি বলে দিচ্ছি যে যদি এই কারণগুলো সব ঠিক থাকে, হ্যাঁ, যদি আপনার কারণগুলো সব ঠিক থাকে যে না আমি ঘুমাচ্ছি ঠিক, আমি এক্সারসাইজ করছি, আমি খাওয়া দাওয়াও একদম ভেজিটেবলস খাচ্ছি, ফ্রুটস খাচ্ছি, তাও আমার চুল পড়ছে, জেনেটিক্স হতে পারে, থাইরয়েড হতে পারে। কিন্তু যদি কিছুই না থাকে আর চুল পড়ছে, হোম রেমেডি হচ্ছে একটা লোহার কড়াই, তার ভেতরে একটু মেথি, যে আমরা হুম। সবার বাড়িতেই থাকে, রান্নাতে আমরা মেথি দিই, সেই মেথির দানা ভেতরে 1 চামচ দিয়ে দেবেন। কতটা আপনি নিচ্ছেন তার উপর ডিপেন্ড করছে। যতটা মেথি, ঠিক আছে? মেথি নিলাম, নারকোল তেল একদম কড়াতে, ওই লোহার কড়াইতে কিন্তু আমরা ওটাতে সোক করে রাখবো ওভারনাইট। হুম। খুব ভালো হয় যদি আ কারি পাতা, হুম। কারি পাতাকে একটু রোস্ট করে সেই পাউডারটা, সেটাও যদি ওই লোহার কড়াতে ভেতরে মানে তেলের সঙ্গে, মেথির সঙ্গে আর ওই কারি পাতার পাউডারটা যদি সোক করে রাখা হয় ওভারনাইট, যত রাখবে অত ভালো। ঠিক আছে? হুম। এবার তারপরে সেই তেলটা ছেঁকে, সেই তেলটা যদি স্ক্যাল্পে লাগানো হয়, চুলের গ্রোথ অনেক বেটার হয়ে যেতে পারে। ইনফ্যাক্ট কালোও হয়ে যেতে পারে। এর কতবার দেওয়া হবে? সপ্তাহে বা মাসে? সপ্তাহে ডিপেন্ড করছে তোমার লাইফস্টাইলের উপরে। তোমার যদি স্ক্যাল্পটা গ্রিসি থাকে, অলরেডি অয়েলি, তাহলে কিন্তু তেল দেওয়ার দরকার নেই। আচ্ছা। কিন্তু যদি স্ক্যাল্প ড্রাই থাকে, ডেফিনিটলি লাগাতে পারো অ্যাট লিস্ট টুয়াইস টু থ্রাইস আ উইক। আর এমনি নরমাল যে মাথায় তেল ব্যবহার করা, সেটা অনেকেই কিন্তু এখন আর করে না, করতে চায় না। এটা হুম। কি খুব জরুরি? জরুরি তাদের জন্য যাদের সত্যি খুব ড্রাই স্ক্যাল্প। নাহলে যাদের সত্যি অয়েলি, তাদের কিন্তু সত্যি দরকার নেই। আচ্ছা, মানে পরপর শ্যাম্পু করে যাচ্ছে কিন্তু তেলের দরকার না, নেই। দরকার নেই, বিকজ তার ন্যাচারাল সিবাম সিক্রেশন অনেক বেশি। তার নিজেরই হয়তো স্ক্যাল্পে এত বেশি তেল হয়ে যাচ্ছে। অনেকে দেখবে না আমাদের পার্লারে এসে কমপ্লেন করে যে, "আমি কালকেই শ্যাম্পু করলাম, দেখো আজকে কিরকম তেলতেলে হয়ে গেছে। কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না।" তো এই যে স্ক্যাল্প থেকে অয়েল সিক্রেশন হওয়া বা সিবাম সিক্রেশন হওয়া, এগুলো কিন্তু ন্যাচারাল। অনেকের আচ্ছা। ন্যাচারালি হয়, অনেকের কিন্তু আবার প্রোডাক্ট ব্যবহার করার জন্য হয়। যে প্রশ্নটা নিয়ে আমরা ছিলাম যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে হুম। চুলের স্বাস্থ্য কিভাবে থাকবে, মানে চুলের যত্ন খাওয়া দাওয়ার মাধ্যমে কি করে নেওয়া যাবে, কি কি খাবো কি খাবো না? হুম, চুলের যেটা সবচাইতে বেশি দরকার, যেমনি আমরা খুব লাকি যে আমরা বাঙালি এখন, মানে বাঙালিদের মাছটা কিন্তু খুব জরুরি। মাছের যে তেল বা ফিশের ভেতরে যে ওমেগা থাকে, সেগুলো আমাদের স্কিন অ্যান্ড হেয়ারের জন্য খুবই ভালো। ওমেগা 3 রোদ আমি বলবো যে খুব দরকার, কিন্তু খাওয়ার জন্য মাছ, চিকেন, প্রোটিন যেটাতে রয়েছে, এগস খুব ভালো, ডিম। আর যেটা দরকার সেটা হচ্ছে খেজুর। খেজুর আমাদের ফ্রুটসে যদি সঙ্গে যদি একটু খেজুর, একটু কাঁচা ছোলা এসবের সঙ্গে যদি একটু খাওয়া হয়, খেজুর কিন্তু খুব উপকারী আমাদের চুলের জন্য। আর পালং শাক, তারপরে ওয়ালনাটস, মানে আমাদের যদি একটু ড্রাই ফ্রুটসের ভেতরে যদি ধরা যায়, তাহলে আখরোট মানে ওয়ালনাটস, সেগুলো যদি খাওয়া হয়, নাটস একটু পরিমাণ মতন, মানে সবকিছু যে একবারে বেশি খেলে বেশি চুল হবে হুম, সেরকম হুম, না, হুম। সবকিছুরই একটা পড়েও যেতে পারে তাতে। হ্যাঁ, পরিমাণ থাকতে হবে। মানে অনেকে একটু এক্সাইটেড হয়ে গিয়ে ভাবে যে বেশি খেজুর খেলে বোধহয় বেশি চুল হয়ে যাবে। সুগারটা বেড়ে যাবে না, আমার। ডেফিনেটলি তো একটু মানে দেখে, আর ডেফিনেটলি একটু ডক্টরকে কনসাল্ট করে, কারণ আজকাল এত লোকের প্রবলেমস রয়েছে, কারোর প্রেশার রয়েছে, কারোর ডায়াবেটিস রয়েছে, কারোর সুগার রয়েছে। সো বেসিক্যালি
একটু কনসাল্ট করাটা ভালো যদি কোনো এলমেন্ট থাকে আপনারা যারা শরীরে। অনুষ্ঠান Otherwise- শুনছেন এখনো লিখতে পারেননি কি কি খেতে হবে, শুধু আমাদের এই ফেসবুক পেজ 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা, ওখানে গিয়ে আমাদের লাইভটা আরেকবার দেখে নেবেন, তখন ধীরে সুস্থে লিখে নেবেন কি কি খেলে চুল ভালো থাকবে। কিন্তু আমি বারবার শুনছিলাম একটা কথা, ওমেগা যে ফ্যাটি Three, অ্যাসিড omega বা 3, ওমেগা yes, 3, হ্যাঁ। সেটা তো অনেক বেশি পরিমাণে আমি যতটা জানি ইলিশ মাছে থাকে। তাহলে ভালো চুল রাখার জন্য কি ইলিশ মাছ খাওয়া ভালো? সব মাছ খাওয়া ভালো। ইলিশ মাছ যদি খেতে পারো তাহলে তো আমি আমি তো মানে সারাদিন খেতে পারি, কোনো ব্যাপারই না। আচ্ছা, ইলিশ মাছ কার প্রিয় না বলো? আমাদের আরেক বন্ধু আমাদের প্রশ্ন করেছেন আমাদের ফেসবুক পেজে, বাড়িতে সুমনা চ্যাটার্জি, হুম। বাড়িতে স্ট্রেটনার ব্যবহার করতে চাইলে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে যাতে চুল নষ্ট না হয়, প্লিজ জানাবেন। হ্যাঁ, আমি একটু আগেও বললাম যে যে কোনো স্ট্রেটনার আয়রন রয়েছে, ওটা তো বেসিক্যালি একটা আয়রন। তো চুলে যখন দুটো শাফটের মাঝখানে যখন চুলটা আটকাচ্ছে তখন তো সে এসকেপ করতে পারছে না, তার স্টিমটা এসকেপ করতে পারছে না। তো সেখানে আয়রনটা ইউজ করার সময় টেম্পারেচার কন্ট্রোলটা খুব দরকার। তো ডিপেন্ড করছে যে তার চুল কেমন। সে মোটা চুল যদি থাকে সে ডেফিনেটলি 200 পর্যন্ত তার নিতে পারে, 180 পর্যন্ত নিতে পারবে। কিন্তু যদি একদম ফ্রেজাইল চুল থাকে, ব্লিচড হেয়ার থাকে, কালার্ড হেয়ার থাকে, এত টেম্পারেচার নেওয়া আচ্ছা, যাবে না। এত আচ্ছা, টেম্পারেচার তার চুলে যদি তার চুলে আয়রন করা হয় ডেফিনেটলি চুল ফেটে যাবে আর ক্ষতি হতে পারে, চুল আর ব্রেক হতে পারে, ব্রেকেজ হয়ে যেতে বৃষ্টি পারে। মাইতি লিখছেন, ড্যান্ড্রফ কিভাবে কমবে? এটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন্স, প্রত্যেকে এটা জিজ্ঞেস করে এবং এত সাজেশনস, মানে পাড়ার রক থেকে, বন্ধু থেকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, মানে সাজেশনসটাই পড়া গেলে 2 ঘন্টা চলে যাবে, কিন্তু ঠিকই। আমরা তো ওগুলো বিশ্বাস করি না, আপনার সাজেশনস। ড্যান্ড্রফ কিভাবে কমবে? একদম ড্যান্ড্রফের প্রথম আমি বলবো প্লিজ হাইজিন মেনটেন করুন। আজকে ড্যান্ড্রফ পরিষ্কার হয়ে যাবে কিন্তু সেই বালিশেই গিয়ে যদি আপনি আবার শোন পরিষ্কার করার পরে, আচ্ছা, ড্যান্ড্রফ কিন্তু কালকে আবার ফিরে আসবে সুন্দর একদম। তো বেসিক্যালি হাইজিন মেনটেন করাটা মোস্ট ইম্পর্ট্যান্ট, বিকজ সেই সেম চিরুনি যদি আপনি আবার ব্যবহার করেন, যে ড্যান্ড্রফ যখন ছিল তখন যে চিরুনিটা ব্যবহার করেছেন, তারপরে যদি আপনি আবার ওই চিরুনিটি দিয়ে আবার চুল আঁচড়ান ট্রিটমেন্ট করার পরে, ড্যান্ড্রফ কিন্তু আবার ফিরে আসবে। সো হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে বালিশটাতে আপনি মাথা রেখে শুচ্ছেন সেখানে একটা ছোট্ট হ্যান্ড টাওয়েলের মতন কিছু রেখে যদি আপনি শোন, আর তারপরে যদি সেটা রোজ কাচতে দেওয়া হয়, বিকজ বালিশের কভার কাচাটা তো সম্ভব না রোজ রোজ, সো বেসিক্যালি অ্যাটলিস্ট হ্যান্ড টাওয়েলটা আপনি রোজ কাচতে দিতে পারেন, তাহলে যখন আপনি গিয়ে শুচ্ছেন ওই ড্যান্ড্রফ অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করার পরে অ্যাটলিস্ট ড্যান্ড্রফটা ফিরে আসছে না। যে কোমটা আপনি ব্যবহার করছেন সেটাও কিন্তু আপনি ধুয়ে আবার ব্যবহার করবেন, কেননা ওর ভেতরে যদি ওই ড্যান্ড্রফের ফ্লেক্স থেকে গিয়ে থাকে সেই ফ্লেক্সটা আবার আপনাকে ড্যান্ড্রফ এনে দেবে। সো এই জিনিসটার হাইজিনটা মেনটেন করতে হবে। কিন্তু ড্যান্ড্রফ যাবে কি করে সেটা আমি বলে দিচ্ছি, যে একটু অ্যাপল সাইডার ভিনেগার যেটা হয়, অ্যাপল সাইডার ভিনেগার, সেটা যদি একটু ডাইলিউট করে মাথায় যদি লাগানো হয় খুবই ভালো। বা নারকোল তেলের সঙ্গে যদি একটু লেবু চিপে আচ্ছা, এমনি পাতি লেবু বাড়িতে থাকে, সবারই থাকে, একটু লেবু চিপে যদি সেই তেলটা স্ক্যাল্পে লাগানো হয়, তারপর যদি রিন্স করা হয় খুবই ভালো। আর এই জিনিসটা মানে তেলটা লাগানোর আগে একটা কোম দিয়ে আগে আঁচড়ে নিতে হবে, আচ্ছা, কিন্তু সেই চিরুনি ধারালো হতে হবে না, মানে একদমই চলবে না, ধারালো হলে চলবে না। এমন ব্রাশ নিতে হবে যার ফাইবার বলস থাকবে, আচ্ছা, মানে টিপস গুলোতে বলস থাকবে। ছোট ছোট গোল গোল সেই থাকে। বলগুলো যখন সেটা দিয়ে আপনি আঁচড়াবেন তখন আপনার স্ক্যাল্প ড্যামেজ হবে না, কিন্তু ড্যান্ড্রফটা উঠে আসবে। আচ্ছা, আর আচ্ছা, ড্যান্ড্রফ ওঠাতে গিয়ে সেই চিরুনির যদি ধার থাকে আপনার স্ক্যাল্প কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে, রক্ত বেরোতে পারে, প্লাস আপনার হেয়ার ফল হতে পারে। সো আচ্ছা। বেসিক্যালি যখন আপনি ড্যান্ড্রফটা উঠাচ্ছেন তখন আপনাকে ব্রাশ ইউজ করতে হবে যেটাতে বলস থাকবে, ফাইবার বলস থাকবে। এই স্কাল্পের কথায় মনে হলো যে হ্যাঁ। স্কিনের ক্ষেত্রে আমরা তো হেয়ার ডাই এখন সকলেই ব্যবহার করি, সেক্ষেত্রে এই যে বলা হয় অ্যামোনিয়া ফ্রি কালার অথবা অ্যামোনিয়াম যুক্ত কালার, হুম। সেটার তফাৎটা কি বা কোনটা ভালো? মানে অনেকেই তো বিজ্ঞাপন করেন যেটা অ্যামোনিয়া ফ্রি, হ্যাঁ, তার হ্যাঁ, মানে হ্যাঁ। কি সেটা খুব ভালো? একদম খুবই ভালো প্রশ্ন, বিকজ এটা কনফিউশন আমার ক্লায়েন্টসদের সঙ্গেও থাকে। ক্লায়েন্টসরা এসে জিজ্ঞেস করে যে আচ্ছা অ্যামোনিয়া ফ্রি কালার দাও,
এবার তাই বলে কি অ্যামোনিয়া কালার নেই আমাদের কাছে? আছে। অ্যামোনিয়া ফ্রি বলে কিছু থাকে না, অ্যামোনিয়া কন্ট্রোল করা থাকে, পার্সেন্টেজটা কম থাকে। কোনো কালারই আপনার কালার করতে পারবে না বা স্টে করবে না যদি তার ভেতরে অ্যামোনিয়া না থাকে। ঠিক আছে? কালার করা মানেই তার ভেতরে একটু অ্যামোনিয়া থাকবেই। বাট ইয়েস, পারমিটেড স্ট্যান্ডার্ডসে থাকে। ভালো ব্র্যান্ডেড যদি আপনি নেন, তাহলে বুঝতে পারবেন যে অ্যামোনিয়ার যে পার্সেন্টেজটা সেটা জেন্টল থাকে, কম থাকে। জেন্টল স্ক্যাল্পের জন্যও জেন্টল থাকবে, বিকজ টেকনোলজি ইউজ করা হয় ওর ভেতরে, যেটা চুলের জন্য মানে স্ক্যাল্পের জন্য ভালো। যাদের খুব বেশি সেন্সিটিভ স্ক্যাল্প, যাদের অ্যালার্জি আছে, তারা যদি অ্যামোনিয়া ফ্রি কালার ইউজ করে তাদের স্ক্যাল্পের জন্য অত ইরিটেট হবে না। অ্যান্ড প্লাস কিন্তু একটা প্রবলেম এটা যে ওটা কিন্তু ওয়াশ অফ হয়ে যায় তাড়াতাড়ি, অ্যামোনিয়া ফ্রি হেয়ার কালার খুব তাড়াতাড়ি উঠে খুব যায়। তাড়াতাড়ি উঠে যাবে। যতবার আপনি শ্যাম্পু করবেন অতটা ধীরে ধীরে বেরোতে থাকবে। আমার যে প্রশ্নটা শুনতে শুনতে আগের প্রশ্নের উত্তরে আবার একটা প্রশ্নের জন্ম হলো, সেটা হচ্ছে যে এই যে চিরুনির কথা বলছিলেন, চুলটাকে ঠিক রাখার জন্য কি ধরনের চিরুনি ব্যবহার করা উচিত? মানে আমরা যে হেয়ার ট্রিটমেন্ট করি, হেয়ার স্টাইল করি, প্রত্যেকটা তো আলাদা আলাদা। সেই হুম। চিরুনিটা কি ধরনের চিরুনি, এবং চিরুনি কি চেঞ্জ করা উচিত মাঝে মাঝে? আমি বলছি যে চিরুনির সেই চিরুনি ব্যবহার করা উচিত যেটা স্ক্যাল্পে আপনার ব্যথা লাগে না। মানে আপনার যদি চিরুনি আঁচড়াতে গিয়ে যদি খোঁচা লাগে, তার মানে সেই চিরুনি আপনার জন্য একদম ঠিক না। সেটা এতটাই স্মুথ হবে যে ধারগুলো, যে টিথগুলো, তার ব্রিসেলস গুলো, সেগুলো এমন কমফোর্টেবল হবে যে আপনি যতই জোরে করেন না কেন, স্ক্যাল্প কিন্তু ড্যামেজ করবে না। তার মানে ব্রাশ, হুম। বা যদি আপনার মনে হয় চিরুনি ছাড়া চলবে না, তাহলে আপনি চিরুনি এরকম ব্যবহার করুন যেটার ব্রিসেলস গুলো একটু ব্লান্ট। বুঝতে পারছেন? একটু ব্লান্ট, একদম ধারালো যাতে না থাকে। যে যে কোনো scalp- চুলের জন্য? হ্যাঁ, হ্যাঁ, যে কোনো চুলের জন্য ধারালো কোনো চিরুনি ঠিক না। একটা মিথ আছে যে না, আর কাঠের চিরুনি, চিরুনি ব্যবহার করা ভালো। চিরুনি পাল্টানো কতদিন পর পর পাল্টানো উচিত? আমার মনে হয় চিরুনি কেন পাল্টাবেন? চিরুনি যদি আপনার ভালো থাকে, ভালো একবারই যদি কিনে নেন, চিরুনি পাল্টাবার দরকার নেই তো। আপনি শ্যাম্পু চেঞ্জ করতে পারেন ক্লাইমেট হিসেবে, আচ্ছা। অয়েল চেঞ্জ করতে পারেন ক্লাইমেট হিসেবে। এই যে বারবার আমরা বেড়াতে যাই বিভিন্ন সময়, তখন প্যাক করি শ্যাম্পু তাড়াতাড়ি, অনেক সময় পাউচ প্যাক নিয়ে যাই, সব তো একই রকম শ্যাম্পু নিই, কিন্তু পাহাড়ে কি ধরনের শ্যাম্পু ব্যবহার করা উচিত আর সমুদ্রে কি ধরনের শ্যাম্পু ব্যবহার করা উচিত? এটা ঠিকই ভালো প্রশ্ন জিজ্ঞেস করবে, বিকজ সবাই কিন্তু এই একই জিনিস আহ, জিজ্ঞেস করে আমাদের যখনই যারা ইসে যায়, বিচে যায়, হুম। সমুদ্রে গেল, এই আমি এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, আমি কি শ্যাম্পু ব্যবহার করবো? এবার শোনো, ক্লাইমেট, একটু আগেও আমি বললাম যে হুম। ক্লাইমেট চেঞ্জ যেরকম হয় সেরকম কিন্তু শ্যাম্পু চেঞ্জ করতে হবে। যেরকম ঠান্ডা জায়গায় যেখানে চুল ভালোই থাকে, কিউটিকলস ক্লোজ হয়ে যায়, ঠান্ডা জায়গায় কিন্তু স্কিনও ভালো থাকে, বিকজ অবভিয়াসলি একটু ড্রাই ডেফিনেটলি হয়, কিন্তু স্কিনে ক্ষতি অতটা বেশি হয় না যতটা একদম ডাইরেক্ট সানলাইটের নিচে হয়। সো বেসিকলি বিচে যখন যাচ্ছ, এক্সট্রা ময়শ্চারাইজড শ্যাম্পু ইউজ করতে হবে, হাইড্রেটিং, হুম। এক্সট্রা হাইড্রেটিং, নারিশিং, সেরকম একটা শ্যাম্পু ইউজ করতে হবে। ডেফিনেটলি এসপিএফ ফ্যাক্টর থাকবে, সেরকম শ্যাম্পু আজকাল পাওয়া যায়। বাট বেস্ট হচ্ছে লিভ ইন কন্ডিশনার লাগানো। যে কোনো শ্যাম্পু ইউজ, যদি সাপোজ না পেলে বা এমন কিছু একটা শ্যাম্পু ওখানে অ্যাভেলেবল নেই, এমন একটা জায়গায় গেলে যেখানে শ্যাম্পু শেষ হয়ে গেল বা কি করব, হুম। লিভ ইন কন্ডিশনার্স ডেফিনেটলি হেল্প করে টু প্রোটেক্ট ইউর হেয়ার। মানে হেয়ারের উপরে যদি কোটিং থাকে, একটা কোটিং থাকলে পরে তো ওটা তো প্রোটেকশন ডেফিনেটলি একটা এসেই যাচ্ছে। যেমনি আমরা সানস্ক্রিন স্কিনের উপরে লাগাই, ওরকম যদি একটা হেয়ারের উপরে লিভ ইন কন্ডিশনার লাগানো হয়, লিভ ইন কন্ডিশনার মানে সেই কন্ডিশনার যেটা ধোবে না। আচ্ছা। কন্ডিশনারটা লাগিয়ে ছেড়ে দেবে, ধোয়ার দরকার নেই, সেটা কিন্তু লিভ ইন থাকবে, মানে স্টে করবে চুলের উপরে, সেটা কিন্তু ধোয়ার দরকার নেই। সেরকম যদি প্রোডাক্ট লাগিয়ে বিচে থাকা যায়, অনেক ভালো থাকে। আর যদি সুইমিং পুলে বা জলে নামতে হয়, তাহলে কিন্তু মাথায় তেল লাগানো অনেক বেটার। আর পাহাড়ের ক্ষেত্রে? পাহাড়ের ক্ষেত্রে যখন একদম ঠান্ডা ঠান্ডা জায়গায় যাচ্ছ, সেখানে তো ডেফিনেটলি ড্রাই হওয়ার চান্সেস থাকে, যে হেয়ারটা ড্রাই হয়ে যাচ্ছে, তখন মাথায় শ্যাম্পুও বারবার আমরা করি না, বিকজ খুব বেশি যদি ঠান্ডা থাকে তখন আমরা কি করব? সো বেসিক্যালি ওই সময় সেম জিনিস সিরামস ইউজ করতে পারো।
আসতাম এই প্রশ্নে। সিরাম, একদম সিরাম ইউজ করা যায়, খুব ভালো ভালো সিরামস পাওয়া যায় যেগুলো ওই সানলাইট নেই কিন্তু ঠান্ডাতে খুব কাজে দেয়। লাইট সিরামস রয়েছে, হেভি সিরামস রয়েছে। আর্গান অয়েলটা খুব ভালো, যদি ডাইরেক্ট আর্গান অয়েল লাগানো হয় মানে হেয়ারের উপরে, ভীষণ ভালোভাবে ওটা ড্যামেজ কন্ট্রোল করে, প্লাস কিউটিকলকে নারিশ করে। বন্ধু আছেন এই মুহূর্তে, সরাসরি যাব তার প্রশ্নে। হ্যালো, নমস্কার, নমস্কার। বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। আমার একটাই প্রশ্ন, যে বর্তমানে চুলের যত্নের জন্য এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য কতটা নেওয়া যেতে পারে, এটাই যদি একটু বলেন তাহলে ভালো হয়। এআই আমরা বা কৃত্রিম বুদ্ধিমত্তার চুলের সাহায্য যত্নের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর হেল্প কতটা নেওয়া যেতে পারে? এআই কিন্তু চেহারা চেঞ্জ করে দিতে পারে, অনেক কিছু হেয়ারস্টাইল দেখিয়ে দিতে পারে, যে ফেসে কি ভালো লাগতে পারে, তাই না? একদম। একটা ফেস বসিয়ে দিয়ে আপনাকে নানান রকম হেয়ারস্টাইল দেখিয়ে দিল, যে আপনার প্রত্যেকটা হেয়ারস্টাইলই আপনার হয়তো ভালো লাগলো, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে নিজের হেয়ার টেক্সচারটা কি সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হুম। যে আমি দেখলাম একটা ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, যে অমিতাভ বচ্চনের একটা হেয়ারস্টাইল দেখলাম, হুম। ঠিক আছে, কিন্তু যদি আমার চুল একদম কার্লি থাকে, কঙ্গনা রানাওয়াতের মতন কার্লস থাকে, বা তাপসি পান্নুর মতন যদি কার্লস থাকে, তাহলে কি অমিতাভ বচ্চনের হেয়ারস্টাইলটা, ওই যে এআই যে দেখিয়ে দিল হেয়ারস্টাইলটা, হুম। সেটা কি আমার মাথায় যাবে? যাবে না, বিকজ আমার কার্লি হেয়ার। তখন আমাকে চুলটা স্ট্রেট করে ফেলতে হবে, সেই কেমিক্যাল প্রসেসে আমাকে যেতে হবে, চুল সোজা করতে হবে, তারপরে আমি গিয়ে অমিতাভ বচ্চনের মতন হেয়ারস্টাইল পাবো, শাহরুখ খানের মতন হেয়ারস্টাইল পাবো। হুম। শাহরুখ খানের চুল যদি আমার দরকার, তাহলে আমাকে সেরকম ভাবে চুলটা স্ট্রেট করে ফেলতে হবে। কিন্তু যদি আমির খানের মতন কার্লি থাকে, হুম। তাহলে আমি কি করে ওই তখন হেয়ারস্টাইলটা একটা পাবো? প্রসেসের মধ্যে একটা দিয়ে যেতে হবে। প্রসেসের আচ্ছা, মধ্যে। তো এআই আপনাকে হেয়ারস্টাইল ডেফিনেটলি সাজেস্ট করতে পারবে, একেবারেই সেটাকে বাট আপনাকে নিজের হেয়ারস্টাইলটা, নিজের চুলের টেক্সচারটা দেখতে হবে, যে কি, যে আদৌ আপনি সেই হেয়ারস্টাইলটা করতে পারবেন কিনা। প্লাস শুধু এটা না, ফেস প্রোফাইলটা আপনার হুম। ম্যাচ করবে কিনা সেই হেয়ারস্টাইলে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনাকে ওই স্টাইলটা স্যুট করবে কিনা। আচ্ছা, আমাদের একজন বন্ধু জানতে চেয়েছেন গরম জলে কৈলাসপতি গোড়েন, গরম জলে স্নান করলে কি চুল পড়ে যায়? এই সূত্রেই জানতে চাইবো যে খুব বেশি রোদও কি চুলের ক্ষতি করে? ইয়েস, একদম ঠিক প্রশ্ন। যে গরম জল, এটা খুবই ভালো প্রশ্ন, কিন্তু এখন কিন্তু শীতকালে কিন্তু সবাই অতিরিক্ত গরম জল মাথায় দেওয়ার চেষ্টা মানে করছে, কেননা তার আরাম লাগছে। হুম। এইটা কিন্তু টোটালি চুলের আগেনস্টে যেতে পারে, বিকজ গরম জল স্ক্যাল্পের জন্য একদম ভালো না। উষ্ণ গরম জল ঠিক আছে, কিন্তু অতিরিক্ত গরম জল যদি ইউজ করা হয়, চুল এক্সট্রিমলি ড্রাই হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, যাদের কালার তাদের তো ভেঙে যেতে পারে, ব্রেকেজ হতে পারে, ব্রিটেলেন্স হয়ে যেতে পারে, আর স্ক্যাল্প ইরিটেট হয়ে যেতে পারে, চুল পড়া তো ডেফিনেটলি শুরু হয়ে যেতে পারে বেশি গরম জল যদি ইউজ হয়। তো আমরা সবসময় সাজেস্ট করি যে যারা শ্যাম্পু করছে এই শীতকালে, উষ্ণ গরম জল দিয়ে শ্যাম্পু করছো, ধরো ঠান্ডা ধাঁচ আছে, ঠিক আছে, উষ্ণ গরম জল দিয়ে শ্যাম্পু করো, বাট পারলে লাস্ট রিন্স ঠান্ডা জল দিয়ে শেষ করুন। আচ্ছা, মানে একটা মগও যদি ঠান্ডা জল দেওয়া যায় স্ক্যাল্পে, সঙ্গে সঙ্গে কিউটিকলটা ক্লোজ হয়ে যায়। আচ্ছা, গরম জল কিউটিকলটা খুলে দিচ্ছে। সানশাইনও তার মানে ক্ষতি করছে, ডেফিনেটলি আপনার রোদ, আপনার আল্ট্রাভায়োলেট রেজ রয়েছে, যেটা স্কিন খারাপ করছে, সেরকম চুলের উপরেও কিন্তু ওটার এফেক্ট পড়ছে। আপনি দেখবেন যে যখন আপনি রাস্তায় যাচ্ছেন, রাস্তায় যারা থাকে তাদের কিন্তু চুল লাইট ব্রাউন, হ্যাঁ, একদম। দেখেন নিশ্চয়ই। তো লাইট ব্রাউন হেয়ার হয়ে যাচ্ছে, মাথার চুল এরকম লাইট ব্রাউন কি করে হচ্ছে? বিশেষত ওরা পাহাড়িতে, সারাক্ষণ, পাহাড়ি হ্যাঁ, এলাকায় পাহাড়ে যারা থাকছে, রোদে যারা ঘুরে বেড়াচ্ছে, স্ট্রিট চিলড্রেন, স্ট্রিট পিপল, ম্যাক্সিমাম দেখবেন ওদের একদমই একদম ঠিক। হেয়ার লাইট হেয়ার কালার, কেননা সানলাইট ডেফিনেটলি ওটা ডিসকালার করে দিচ্ছে, ধীরে ধীরে ডিসকালার করে দিচ্ছে। আর ডিসকালার যখন করছে, ডেফিনেটলি তার এফেক্টটা হচ্ছে চুলের উপর, তাই হচ্ছে। সো ইটস গেটিং ড্রাই, ওটা ড্রাই করছেই। সেখানেই আমি বলবো যে রোদে যখনই আপনি বেরোচ্ছেন,
একটা হেয়ার প্রোটেকশন যেরকম আপনি স্কিনে SPF ইউজ করেন ওরকম আপনাকে কিন্তু হেয়ার প্রোটেকশন চুলের জন্য নিতেই হবে। সেটা আপনি কন্ডিশনার হিসেবে নিন বা সিরাম হিসাবে নিন, সেটা আপনার চুলের বুঝে আপনার হেয়ার স্টাইলিস্ট আপনাকে বুঝিয়ে দেবে বা আপনার হেয়ার ড্রেসার আপনাকে বুঝিয়ে দেবে, সেইভাবে আপনি ফলো করতে থাকুন। এবারের প্রশ্নটা হচ্ছে 3টে জেনারেশনের প্রশ্ন। একদম পুরনো জেনারেশন যারা একটু শহর থেকে দূরে মফস্বলে বা গ্রামে থাকে, রিঠে ব্যবহার করতো চুলে। তারপরে জেনারেশনটা তারা হেনা ব্যবহার করত। আর জেন জি যারা, তারা হেনা ব্যবহার করতে চাইছে না। হেনা ব্যবহার করা কি ভালো? হেনা খুবই ভালো যদি রিয়েল থাকে, অথেন্টিক থাকে। আজকাল মার্কেটে এত হেনা বেরিয়ে গেছে। আগে আমরা যখন 30 বছর আগের কথা বলছি, যখন আমরা মাথায় মেহেন্দি লাগাতাম 2 ঘন্টা বসিয়ে রাখতাম। 2 ঘন্টা মাথায় হেনা লাগিয়ে, মেহেন্দি লাগিয়ে, লেপ লাগিয়ে আমরা বসিয়ে রাখতাম, তারপরে গিয়ে কালারটা হতো। এখন যেই মেহেন্দি প্যাকেট খুলছে আর জলে গুলছে, আঙ্গুল ডুবিয়ে দেখুন 1 সেকেন্ডে আপনার আঙ্গুল লাল হয়ে যাবে। তো এটা কি? কালার দেওয়া আছে। অবভিয়াসলি পাউডার কালার রয়েছে ওর ভেতরে, ডাই লাগানো রয়েছে ভেতরে, ডেফিনেটলি কোনো আর্টিফিশিয়াল কালার মিক্স করা রয়েছে, যেগুলো আমাদের হোলিতে ব্যবহার হয়। হোলিতে যেরকম চুল রং আপনার গোলাপি ফেলে দিচ্ছে, গোলাপি হয়ে যাচ্ছে। সো দিস কেমিক্যাল ডাইস ডেফিনেটলি আর মিক্সড। সেটা আমি কোনো ব্র্যান্ডের বিষয়ে আমি কিছু বলছি না। আপনাকে যাচাই করে নিতে হবে কোনটা অথেন্টিক ব্র্যান্ড, কোনটা জাস্ট এমনি বিক্রি হচ্ছে সস্তা বলে কিনে নিলেন, কিন্তু সেটা সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে আপনার চুলে। আপনি ভাবছেন এই হেনা, এই প্যাকেটের হেনা লাগাচ্ছি আমার চুলটা সুন্দর লাল হয়ে যাচ্ছে, কিন্তু আদৌ কি ওটা লাল আপনার হেনা করছে না কালার করছে সেটা দেখুন আপনি একদম, ভালো করে। একদম। সো বেসিক্যালি হেনা ইজ গুড, হেনা খুবই ভালো, কিন্তু অথেন্টিক হতে হবে, পিওর হতে হবে। যদি আপনি ওটা এক্সট্র্যাক্ট করতে পারেন নিজে কোনো এমন একটা জায়গা থেকে যেখানে পিওর হেনা পাউডার অর্গানিক পাওয়া যায় কি হেনা? অর্গানিক বলেও তো অনেকে অনেক কিছু চালাচ্ছে। এখন সেটা আমি বলতে পারবো না। অর্গানিক হেনা ইজ গুড, ডেফিনেটলি অর্গানিক ফুড ইজ গুড, বাট এটা দেখতে হবে যে অর্গানিক সত্যি অর্গানিক কিনা। আজকাল তো অর্গানিক বলে বলেও তো অনেকে অনেক কিছু এই চালাচ্ছে। সূত্রে একজন অনেকে তো প্রশ্ন বাড়িতে করেছেন। স্পা করতে চাইছে। আমাদের এখানে একজন প্রশ্নও করেছেন, রিম্পা মল্লিক, যে বাড়িতে স্পা করব কিভাবে, হেয়ার স্পা। ভেরি সিম্পল। জাস্ট কোনো বাড়িতে এরকম হতে পারে না যে দই নেই, মধু নেই, এটা হয় না। যদি সিম্পলি যদি একদম বেশি না খেটে যদি করতে চাও, তাহলে ডেফিনেটলি একটু দই, তার সঙ্গে একটু মধু মিক্স করে একটু নারকোল তেল দিয়ে বা সারা চুলে লাগিয়ে ফেলো, একদম স্মুথ হয়ে যাবে চুল। বিকজ কতক্ষণ রাখতে হবে? দেখো, যে কোনো প্রোডাক্ট আমি বলবো ডেফিনেটলি নট রিকোয়ার্ড মোর দেন 20 মিনিটস টু হাফ অ্যান আওয়ার, নট রিকোয়ার্ড অ্যাট অল। একটা হেয়ার কিউটিকল, একটা হেয়ার ফলিকলের ভেতরে একটা স্যাক থাকে, তো একটা নেওয়ার ক্ষমতা থাকে, তো একটা স্যাচুরেশন পয়েন্ট থাকে, তো তার ভেতরে আপনি যদি সারাদিন রাখলে কি সব তেল কি ঢুকে যাবে ভেতরে, বা সব কন্ডিশনিং কি ঢুকে যাবে? নট ঠিক, পসিবল। ঠিক। দ্যার হ্যাজ টু বি আ সার্টেন লিমিট একটা থাকে, তো দ্যাটস গুড ইনাফ। মানে ওইটুকু সময়ের জন্য রাখলে যথেষ্ট। দেবযানী চক্রবর্তী লিখছেন, দীর্ঘদিন ধরে হেয়ার কালার করলে কি মুখে কালো দাগ পড়ার সম্ভাবনা আছে? না, হেয়ার, আমি একটা কথা বলছি, এখানে আবার সেই অ্যালার্জির কথাটা চলে আসছে, যে আপনার যদি সত্যি অ্যালার্জি থাকে তাহলে আপনার হেয়ার কালার করলে ডেফিনেটলি কোনো না কোনো জায়গায় আপনার অ্যালার্জি দেখা দেবেই। হ্যাঁ, সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার কি কালার করলে আপনার পিগমেন্টেশনটা হচ্ছে, সেটা আপনি ফাইন্ড আউট করুন। কিন্তু পিগমেন্টেশন কালারের জন্য এইটা আই ডোন্ট থিঙ্ক সো, নট অ্যাট অল। আর সৌমি ভট্টাচার্য বারবার লিখছেন, দুবার লিখেছেন, যে হার্ড ওয়াটার থেকে কি করে হেয়ার বাঁচাবো? হার্ড ওয়াটার থেকে বাঁচানোর এইটুকুই আছে যে ফিল্টার আপনি লাগান। ফিল্টার আপনি লাগাতে পারেন নিজের কলে, যে শাওয়ারটা ইউজ করছেন বা যে ট্যাপটা আপনি ইউজ করছেন সেখানে আপনি একটা ফিল্টার লাগান, যেটা আপনি হার্ড ওয়াটারটাকে একটু সফট করে দেবে বা ইউজ করার মতন করে দেবে, উইচ ইজ লাইটার, উইচ ইজ জেন্টল। ওয়ান মোর থিং হোয়াট ইউ ক্যান ডু ইজ, মানে আমি যেটা বলবো যে সব ন্যাচারাল, আপনি দেখলেন যে আমি আর পারছি না ফিল্টার করতে, যা জল আছে আমার সেটাতেই ইউজ করতে হবে, ঠিক আছে, ফাইন, এভরিথিং ইজ ডান। যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে লাস্ট রিন্স, আবার আমি একটা কথা বলবো যে ওই লাস্ট রিন্স একটা যদি মিনারেল ওয়াটার, যদি নিজের আপনার কেন্ট থাকে বা সরি এনি এনি মানে আপনার ওয়াটার ফিল্টার যদি থাকে বাড়িতে, এনি ওয়াটার ফিল্টার থেকে আপনি ওই জলটা বার করুন, 1 বোতল জল। হ্যাঁ, বোতল বার করে আপনি মাথায় লাগিয়ে নিন,
আচ্ছা সেই জলটা ক্লিন থাকলো, লাস্ট রিন্স। আচ্ছা, এই যে চুল থাকলে তার তো যত্ন হবে, স্টাইলিং হবে, সব হবে। না থাকলে কি হবে? অয়নদুলি লিখছেন মাথার দুধারে সামান্য টাক হচ্ছে, এটার সমাধান কি? এবং এটা শুধু অয়নদলুইর প্রশ্ন নয়, ম্যাক্সিমাম ছেলেদের মধ্যে বেশি দেখা যায় যে মাথার দুধারে টাক পড়া, দুধার দুটো মাঝখানে দিক পড়ে, ঢুকে দুধারে একটু পড়ছে। চুল থাকে, মাঝখানে খুব হুম, একটা হুম, হুম। এই আমি দিক একটা থেকে কথা উঠে বলছি, যাচ্ছে দুটো সব সাইড। সবকিছু সব ছেলেদেরই আর মেয়েদের একটা হেয়ারের রিসিডিং হেয়ারলাইনের একটা প্যাটার্ন থাকে। ছেলেদের প্যাটার্নও কিন্তু এই সিমিলার, যে দুদিকে চুল থাকবে, মাঝখান থেকেই কিন্তু চুলটা ম্যাক্সিমাম যায়, পিছনেও থাকে, সাইডে থাকে, কিন্তু মাঝখান থেকেই মাঝখানটা যায়। পুরো থাকে না। হ্যাঁ, আর মেন হচ্ছে আমাদের লিম্ফেটিক গ্ল্যান্ডস, এটা কিন্তু সেন্টারেই থাকে, মাথার মাঝখানে লিম্ফেটিক গ্ল্যান্ডস গুলো যেগুলো থাকে সেগুলো ব্লাড সার্কুলেট বেশি হয়। মাসাজও আমরা ওখানেই করি। ছোটবেলা থেকে আমাদের মা মাসি বা দিদা ঠাকুমা সবাই কিন্তু তেল মাথার মাঝখানেই কিন্তু ঘষে, ঠিক তো? হুম। তো এইভাবে আমরা জানি যে লিম্ফেটিক গ্ল্যান্ডস গুলো সব ওখানেই থাকে। সো বেসিক্যালি গ্রোথের জন্য তো ওখানে একটু মাসাজ করতে হবে। আবার রোজমেরি অয়েল, যেটা এসেনশিয়াল অয়েল, পাচলি অয়েল, এগুলো কিন্তু এসেনশিয়াল অয়েল, যেগুলো ফিউ ড্রপস যদি একটু কোকোনাট অয়েলের সঙ্গে মিক্স করে স্ক্যাল্পে লাগানো হয়, চুলের গ্রোথ কিন্তু খুব ভালো হতে পারে, ঠিক আছে? আচ্ছা। প্লাস রিসিডিং হেয়ারলাইনের জন্য আমি এটুকুই বলবো যে মাঝে মাঝে একটু স্যালনে গিয়ে যদি একটু ফ্রিকোয়েন্সি নেওয়া যায়, মাইল্ড ফ্রিকোয়েন্সি, একটা গ্লাস কোমের ভেতরে আমরা একটা হাই ফ্রিকোয়েন্সি থাকে এরকম, সেগুলো একটু মাইল্ড মানে মাইল্ড কন্ট্রোল করে যদি একটু স্ক্যাল্পটাকে অ্যাক্টিভেট করা হয়, অনেকটা হেল্প করে ওটা। আচ্ছা, আর হ্যাঁ। চুল একটা নির্দিষ্ট সময় অন্তর চুলকে ট্রিম করাটা জরুরি, সেটা কতদিন অন্তর? আমি বলবো যে আমরা থাকবো এই প্রশ্নের উত্তরে, হ্যাঁ, তবে হ্যাঁ। তার আগে আরো একজন বন্ধু আছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো। নমস্কার, কি বলছেন বলুন। আমি দোলাগড়ি শিবতলা থেকে বাবলু মুদি বলছি। বলুন। বলুন। বলছি আমার বয়স 62 আপ, হুম। কিন্তু ইদানিং আমার চুল ঠিকই ছিল, খুব কালো না হলেও খুব মাঝে মাঝে একটু আধটু পাকা হতো, কিন্তু ইদানিং দেখছি আমার চুলগুলো অত্যাধিক পাকা পাকা হয়ে গেছে, অর্থাৎ চুলের মানে সাদা ভাবটা বেশি হয়ে গেছে। এর জন্য আমি এখন কি করতে পারি? যদি কোনো মেডিসিন বা যদি কোনো ঘরোয়া উপায় থাকে যদি একটু বলেন তো ম্যাডাম। বয়সটা কি বললেন? 62 62 62 62 আর হ্যাঁ। এখন পাকছে? হুম। হ্যাঁ, এখন ওয়াও, আমি তো বলবো যে খুবই ভালো। আপনার তার মানে এতদিনে মানে পাকা চুল ছিল না আর এখন পাকতে শুরু করেছে, তো আপনি তো লাকি। না তবুও তো কিরম কিরম লাগে না। কিরম কিরম লাগে? তার জন্যই তো আমরা আছি। তো সেইটা কিরম তো- কিরম লাগে তাই জন্যই তো আমরা আছি। আমরা হেয়ার স্টাইলিস্টটা করবোটা কি, যদি আপনার চুল না পাকলে আমরা কালার করবো কি করে? আচ্ছা, কালারটা আমি কিভাবে করব? হ্যাঁ, মার্কেটের কালার আমি করতে চাই না, ওই সমস্ত কেমিক্যাল জাতীয় কালার আমার করতে চাই না আমি। ঠিক আছে, বলে দিচ্ছি। আপনি সঙ্গে থাকুন হ্যাঁ। বন্ধু, শুনে একটু নিন। উনি মার্কেটের কালার করবেন না। ঘরোয়া কিন্তু পদ্ধতি। 62 তে পাকছে চুল, আই না, মিন আমি তো কাম ভাবছি অন, মানসিকতাটা। আচ্ছা লাকি 62 তে উনি কালো করতে চাইছেন। চাইছেন, মানে কেমন কালো কেমন লাগে? চাইছেন, কালো করতে চাইছেন না, কালো চাইছেন চুলটা। উনি বলছেন পাকছেন কেন, পাকছে কেন, মানে জাস্ট ইমাজিন। মানে এই তো দারুণ ব্যাপার, মানে এতদিন যে ওনার কালো চুল ছিল, তার মানে তো আপনি তো যা খাচ্ছেন বা যা করছিলেন তার মানে আপনি একদম ঠিক ঠিক যাচ্ছিলেন। এতদিন যখন আপনি কালো চুল ধরে রাখতে পেরেছেন, দ্যাট মিন্স আপনি যা যা করছিলেন একদম ঠিক করছিলেন, তো সেটাই করে যান। আর এটা এখন যদি পেকে যাচ্ছে চুলটা, ওটা ডেফিনেটলি উইথ এজ, যেটা একটু মানে ইট হ্যাপেন্স, এন্ড গ্রেইং ইজ ন্যাচারাল, এটা এজিং প্রসেসের সঙ্গে এটা জড়িত। তাতে যদি একটা পাকা চুল এসে থাকে তাহলে তো খুবই ভালো, চুল থাকাটা দরকার। আমি পাকা আমি করার আমি এখানে পদ্ধতিটা হ্যাঁ, এখানে ন্যাচারাল ওয়েতে কালারটা ন্যাচারাল ওয়েতে যদি কালার করতে, আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে। সেটা হ্যাঁ। হচ্ছে যে কি বল, পাঁচ ফোড়নের যে কালো কালো জিরে। কালো জিরে, তাই তো? কালো জিরে। হ্যাঁ, তো ওটাকে একটু রোস্ট করে নিতে হবে, ঠিক আছে? কালো জিরে রোস্ট করলে, মেথি রোস্ট করলে, এবার সেটাকে নারকোল তেলের সঙ্গে আবার সেই কড়াতে একসঙ্গে। একদম ভালো করে কড়াতে ভিজিয়ে রাখতে হবে। আবার আমি বলছি যে কারি পাতা যদি পাওয়া যায় রোস্ট করে, শুকিয়ে রোস্ট করে, ওটার পাউডারও ওই নারকোল তেলের ভেতরে ডুবিয়ে রাখতে হবে, কিন্তু ওটা দীর্ঘদিন ধরে রাখতে হবে, 2-3 দিন অ্যাটলিস্ট রাখুন। তারপর দেখবেন চুল অয়েলটা পুরো কালো হয়ে গেছে।
হুম। এবার ওই অয়েলটা যদি আপনি রেগুলার বেসিসে লাগাতে থাকবেন, দেখবেন যে আপনার চুল কিন্তু কালোই থাকবে। আচ্ছা। যারা মানে বেশি পাকা চুল চাইছে না বা একদমই মানে আর্লি এজে যদি লাগাতে শুরু করে, দেখবেন পাকা চুল অনেক দেরিতে হবে। বাহ। এত আর একটা একটা প্রশ্ন প্রশ্ন এই রয়ে পাকা গেছে যে ট্রিম কতদিন অন্তর করব? ও হ্যাঁ, ওটা হেয়ার তো ট্রিমিং হ্যাঁ 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 এটা সবার প্রশ্ন, কিন্তু আমি বলছি ছোট থেকে বড় হ্যাঁ হ্যাঁ প্রত্যেকের ঠিকই ক্ষেত্রেই। বলেছেন যে ট্রিমের কথাটা যে কতদিন অন্তর আমাদের ট্রিম করা উচিত? ডেফিনেটলি আমি বলবো যে অ্যাটলিস্ট 2 মাস অন্তরে একবার ট্রিম করা উচিত, বাট ডিপেন্ড করছে যে চুল ছোট না বেশি লম্বা তার উপরে, বা কালার করেন কি করেন না। তো এবার কালার ব্লিচড হেয়ার যদি থাকে তাদের কিন্তু ট্রিমিং বেশি দরকার, আচ্ছা, একটু এন্ডস গুলো ট্রিম করা যেহেতু দরকার। ফেটে যায়। ফেটে যায়, হ্যাঁ। হুম, হুম। কি শ্যাম্পু ইউজ করছে বা কতটা ড্রাইনেস তার হেয়ারে আছে, সে যদি ভালো করে যত্ন না নেয় ডেফিনেটলি তার ট্রিম করা দরকার। আচ্ছা, তখন চিরুনির কথা হচ্ছিল, কম্বের কথা হচ্ছিল, সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওই আরেক বন্ধু সেই একই প্রশ্ন করছেন, টোটা দাস, উডেন হেয়ার কম কি সত্যি হেয়ার ফল কমায়? এটা তো আমরা জানি একটা মিথ যে কাঠের চিরুনি ব্যবহার করা উচিত। আমি একটা কথা বলছি যে স্ট্যাটিক বলে একটা ব্যাপার আছে না, স্ট্যাটিক চিরুনি, আর যেমনি ইলেকট্রোস্ট্যাটিক একটা থাকে না যে চুল আঁচড়ালে পরে চুল খাড়া হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, হয়। তো ওই স্ট্যাটিক ব্যাপারটা যদি অ্যাভয়েড করতে চান তাহলে সেই রকম চিরুনি পাওয়া যায় যেটা মানে ওই স্ট্যাটিক ব্যাপারটা, কারেন্ট ব্যাপারটা দেয় না। তো সেরকম কোম যদি আপনি চুজ করতে পারেন ডেফিনেটলি ইট হেল্পস, ওটা অনেকটাই মানে আপনার হেল্প করতে পারে। কিন্তু মেনলি চিরুনি দিয়ে চুল আঁচড়ানো ইজ ইম্পর্ট্যান্ট, কেননা ওটা মাসাজ করে, লিম্ফেটিক গ্ল্যান্ডসকে মাসাজ করে, অ্যাক্টিভেট করে, ব্লাড সার্কুলেশন বাড়ায়। তো চিরুনি সকালবেলা উঠে একটু স্ক্যাল্পটাকে রাব করা বা রাত্রিবেলা শোয়ার আগে একটু যদি চুল আঁচড়ে মানে মাথার উপরে যদি একটু কোম করে যদি শোয়া হয়, ব্লাড সার্কুলেশনটা কিন্তু অনেক বেটার হয়। আমরা হেয়ার কালার নিয়ে কথা বলছিলাম হুম। বিভিন্ন সময়, এবং বারবার মানে অনেকে প্রশ্ন করেন যে এই যত হেয়ার কালার লাগাচ্ছি তত সাদা চুল বাড়ছে, সত্যি কি তাই? এই যে এটা ঠিক যে অনেকে আমাকে এটা বলে যে আচ্ছা কালার করলে আমার চুল পেকে যাবে। একদম ভুল। হেয়ার ফলিকল ইজ ডিপ ইনসাইড দ্য স্ক্যাল্প। স্ক্যাল্পের একদম ভেতরে হেয়ার ফলিকল থাকে, আর বাইরে চুল কালার করছো, আর চুলটা যখন গ্রো হচ্ছে সেটা তো বাইরে বেরিয়ে আসছে, আরো গ্রো, আরো দূরে চলে যাচ্ছে স্ক্যাল্প থেকে। কি করে এটা গ্রে হেয়ার করে দিতে পারে? একদম মিথ। কোনো হেয়ার কালার করলে কোনো চুল গ্রে হয় না এরম। আচ্ছা, আজকাল স্কুলের বাচ্চাদেরও গ্রে হেয়ার এইটা হয়ে একজন যাচ্ছে। প্রশ্ন করেছেন রিম্পা মল্লিক, যে অল্প বয়সীদের চুল পাকলে কি করা যেতে পারে? ওই যে যেটা এইমাত্র বললাম হুম, যে ঘরোয়া প্রিম্যাচিওর এজিং, প্রিম্যাচিওর এজিং যেগুলো বলে না, প্রিম্যাচিওর গ্রে হেয়ার, প্রিম্যাচিওর এজিং বলবো না, প্রিম্যাচিওর এজিং তো বেসিক্যালি রিঙ্কলস যদি চলে আসে তোমার কম বয়সে অ্যান্ড অল দ্যাট। হুম। প্রিম্যাচিওর গ্রে হেয়ার মানেই হচ্ছে সে ভাববে যে আরে আমার কেন হচ্ছে। হুম, এটার কারণ অনেক কিছু থাকতে পারে, বিকজ আ লট অফ কালার ইন ফুড, অনেক সময় কালার যদি খাবারে থাকে, অনেক কালার থাকে, পেস্টিসাইডস থাকে ইন ফ্রুটস, এগুলোর কারণ অনেক। এখন সেটা ফাইন্ড আউট করতে হবে যে পাকা চুল কেন হলো, যে এগুলো অনেক সময় হরমোনাল চেঞ্জেসে হয়, যেরকম আমি বললাম যে আজকাল ইউ নেভার নো যে কোনটাতে হচ্ছে। পেটের সমস্যা থেকে। অলওয়েজ অলওয়েজ, অ্যান্ড প্লাস আমি একটা কথা বলবো যেটা আমাদের বাচ্চাদের খুবই এখন দরকার করা, সেটা হচ্ছে রোদে যাওয়া। আচ্ছা, বিকজ এত মোবাইলের সঙ্গে লোকে লেগে রয়েছে, এত ওয়াইফাই সারাউন্ডেড, অলওয়েজ ওয়াইফাইয়ের ভেতরে থাকতে চাইছে, ওয়াইফাই থেকে একটু দূরে চলে গেলেই ওদের যেন মনে হয় যে ওরা মানে নট কানেক্টেড টু দ্য ওয়ার্ল্ড। এইটাই আমার অদ্ভুত লাগে যে এখন আমার মনে হয় ছোটবেলা থেকেই একটু খোলা হাওয়ায় খেলতে দেওয়া, রোদ নেওয়া, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভিটামিন ডি দরকার আমাদের। ভিটামিন ডি না থাকলে কিন্তু চুল পড়বে, স্কিনও খারাপ হবে, অনেক রকমের প্রবলেমস দাঁড়াতে পারে শরীরে। যেটা আমি বলবো যে খুবই দরকার বাচ্চাদের, বড়দের, সবারই, যে একটা অ্যামাউন্ট অফ রোদ কিন্তু দরকার। আচ্ছা। সেটা ভোরবেলা সকাল থেকে যদি 10টার ভেতরে নিয়ে নেয় রোদটা তো খুবই ভালো। মিনিমাম 50 to 20 মিনিটস রোদে থাকা খুবই দরকার। দ্যাট হেল্পস। এটা সত্যি কিন্তু হেল্প করে স্কিন অ্যান্ড হেয়ার দুটোর জন্যই। আমাদের হেয়ারের ক্যারেক্টার আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের বা প্রত্যেক মহিলার আলাদা আলাদা। এবার নানান ট্রিটমেন্ট এখন বেরিয়েছে, যেমন হেয়ার বোটক্স। কোন কোন ক্ষেত্রে, কোন হেয়ারের ক্ষেত্রে বোটক্স করা উচিত? এবং আমি একটা দেখেছি ট্রেন্ড, বিশেষত যারা জেনজিদের কথা বলছিলাম, পুজোর আগেই, মানে পুজোর 1 মাস আগে, 15 দিন আগে সে বোটক্স করলো, এবং সেটা ওই সারা বছরে আর করলো না। হয়তো কোনো কারণে কস্টিংটা একটা ফ্যাক্টর হবে,
কিন্তু একবার বোটক্স করলে কি চুল ভালো থাকে? আর কোন চুলে বোটক্স করবে? হেয়ার বোটক্স, কেরাটিন, ন্যানোপ্লাস্টিয়া, প্লাস্টিকা, নিওপ্লেক্স, এই যে জিনিসগুলো, হ্যাঁ, এইগুলো কিন্তু বেসিক্যালি মেন্ট ফর পিপল হু হ্যাভ অ্যাবিউজড দেয়ার হেয়ার, যারা কেমিক্যাল ট্রিটমেন্টস করেছে, যারা বারবার ক্যামেরার সামনে থাকে, বারবার টংস করছে, বারবার তার চুলে আয়রন পড়ছে, যারা থিয়েটার করছে, যারা সিনেমাতে রয়েছে, যাদের চুলে প্রচণ্ড প্রচণ্ডভাবে মানে কি বলবো, অ্যাবিউজ হয়, মানে কি বলে ওটাকে, মানে টোটালি, মানে যেটাকে চুল বারবার নিয়ে চুল নাড়চাড় চেঞ্জ হচ্ছে, হচ্ছে, হ্যাঁ। নাড়চাড় হচ্ছে সারাক্ষণ, কেউ স্ট্রেটনিং করছে, কেউ টংস করছে, কেউ ব্লো ড্রাই করছে। হুম। তো এত যখন অত্যাচার হয় চুলের উপরে, তখন চুলের উপরের যে কেরাটিনটা থাকে ওটা সরে যায়, ওটা ক্ষয় হয়ে যায়। ওই কেরাটিনটাকে রিস্টোর করার জন্য হেয়ার কেরাটিন করা হয়, আর হেয়ার বোটক্স করা হয় স্ট্রেনদেন করার জন্য। হেয়ার বোটক্স কিন্তু 2-3 মাস থাকে, বেশি থাকে না। হেয়ার টেক্সচার এমন কিছু চেঞ্জ হয় না, বাট ডেফিনেটলি একটা স্ট্রেটার লুক দেয়। হুম। ঠিক আছে, সেটা তাদের জন্য। কিন্তু যাদের চুল ভালো আছে, কেরাটিন, ভার্জিন হেয়ার, যে জীবনে কিছু করেনি, তার কিন্তু হেয়ার বোটক্সের একদম দরকার নেই। কিন্তু আজকাল ফ্যাশন হয়েছে, ট্রেন্ড হয়েছে বলে সবাই হেয়ার বোটক্স করতে যাচ্ছে, একদম ভুল। হেয়ার বোটক্স কিন্তু ওদের জন্য যাদের চুলের সত্যি ক্ষয় হয়ে গেছে, তার নিজের ন্যাচারাল ক্যারেক্টার ওয়াইজ চুল কেরাটিন, বারবার বদলে যাচ্ছে তাদের জন্য ট্রিটমেন্ট। একদম, তার নিজের চুলের কেরাটিন যখন নেই, ক্ষয় হয়ে গেছে, একটা অ্যামিনো অ্যাসিড থাকে, ডাইসালফার বন্ড থাকে, যে বন্ডস গুলো যদি ভেতরে এত ডেলিকেট থাকে, সেটার উপরে কালার টালার করে যদি বাই চান্স হয়তো থাকে না যে অতিরিক্ত বেশি ব্লিচ করে ফেলেছে, হুম। বা অতিরিক্ত বেশি হয়তো এমন, আমি বলবো, দেখো অ্যাগেন হেয়ার স্টাইলিস্টের উপর ডিপেন্ড করছে যে কে কিরকম কাজ করছে, সেটা তো আমাদের জানা নেই। তো হয়তো সে ওভার প্রসেস করে ফেললো, কালারটা ওভার প্রসেস হয়ে গেল, হুম। ব্লিচ ওভার প্রসেস হয়ে গেছে। যখন চুল ড্যামেজ হয়ে যায়, তখন এই প্রসেসগুলো করা আর দরকার। ন্যানোপ্লাস্টিয়া? ন্যানোপ্লাস্টিয়াও সেম, যাদের হচ্ছে এটা ল্যামিনেশন, যেমনি আমরা পুরোনো ছবি ল্যামিনেট করি একদম। আর নতুন হয়ে যায়, হুম। এক্স্যাক্টলি সেম। এটা কি চুলটা খারাপ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, ওটাকে আমরা ন্যানোপ্লাস্টিয়া করে নিলাম, প্লাস্টিকা করে নিলাম, এটা ল্যামিনেট হয়ে গেল। এটা বারবার করলে কি চুলের ক্ষতি হয়? এটা হচ্ছে বারবার, ডেফিনেটলি একটা পিরিয়ড আছে যার ভেতরে করা দরকার। 4 মাসের ভেতরে অ্যাটলিস্ট তোমার 4 মাসের গ্যাপ দেওয়া উচিত। মানে সঙ্গে সঙ্গে ওরকম করা উচিত না, বিকজ দেখো এগুলো সবকিছুই একটা আর্টিফিশিয়াল কেরাটিন, যেটা পেস্টিং করা হয় চুলের উপরে, হিট দিয়ে ওটাকে পেস্টিং করা হয়। আচ্ছা, সেক্ষেত্রে তো তো সেখানে বারবার যখন শ্যাম্পু করছেন, ওটা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। তো পেস্টিংটা যতদিন থাকবে অতদিন চুল ঠিক আছে, পেস্টিংটা যেই চলে যাবে আবার তোমাকে করতে হবে। সো বেসিক্যালি 4 মান্থসের অন্তরে ওটা আবার করতে হয়। আচ্ছা, একজন বন্ধু আমাদের মেসেজ করেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903059992 তে, লিখছেন চুলের ডগা নষ্ট হয়ে যাচ্ছে, চুলটা খুব ডাল দেখাচ্ছে। হুম। মার্কেটে বিক্রি করা কোনো প্রোটিন সিরাম চুলের জন্য উপযুক্ত হবে কি? শীতকালে চুলটা যেন প্রাণহীন দেখাচ্ছে, কি ইউজ করলে উজ্জ্বল আসবে হেয়ারে? আর প্রতিদিন আমি চুলে জল অয়েল দেওয়া কি আবশ্যিক? পায়েল ব্যানার্জি, বেলঘড়িয়া থেকে। আমি অনেক কিছু সিরামই বলতে পারি, কিন্তু না, এখন বলা যাবে না না, এখানে। নাম তো আমরা করবো না। তাই জন্য আমি এটুকু বলতে পারি যে যদি খুব বেশি চুল খারাপ হয়ে গিয়ে থাকে, আর্গান অয়েল বেসড, আচ্ছা, যদি সিরাম নেওয়া হয়, বা আরেকটু কনসেন্ট্রেটেড ভার্জন অফ পিওর অয়েলস, হ্যাঁ, এরকম পাওয়া যায় কিন্তু সিরাম, একটু হয়তো দাম বেশি হতে পারে, বাট লাগে কিন্তু খুব কম, ফিউ ড্রপস লাগে, বিকজ ইট ইজ রিচ বলেই কিন্তু 2-1টা ড্রপ লাগে। সো বেসিক্যালি ওরকম আর্গান অয়েল বা ওরকম একটা কোম্পানির যদি কোনো সিরাম নেওয়া হয়, তার কিন্তু অনেকটা হেল্প হবে। আচ্ছা। আর ওই যে বলছেন যে প্রাণহীন হয়ে যাচ্ছে শীতকালে চুলটা? বিশেষ এই শীতকালে যেটা লিভ হয়, ইন ডাল hair। কন্ডিশনার, একদম লিভ ইন কন্ডিশনার হ্যাজ টু বি, পাহাড়ের বিকজ ক্ষেত্রেও বলেছিলেন। একদম লিভ ইন কন্ডিশনিং স্প্রে পাওয়া যাচ্ছে। আমি কোম্পানি নাম আগের আমি বলতে পারবো না, বাট লিভ ইন কন্ডিশনিং স্প্রে পাওয়া যাচ্ছে, সেটা লাগালে পরে ডেফিনেটলি ওটা অনেকটা হেল্প হবে।
আর প্রতিদিন চুলে জল আর তেল দেওয়ার দরকার আছে কিনা সেটা আপনি আগেই জানিয়ে দিয়েছেন। হ্যাঁ 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 আমাদের একজন লিসনার রয়েছেন, হ্যালো, কে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার ভাই। হ্যাঁ নমস্কার। বলুন। বলছি অনেকে দেখি মানে চুল মানে পুরো মাথায় হয়ে গেছে, একদম নেড়ার মতো হয়ে গেছে, তো চুল উঠেছে, তো তাদের কি চুল গজাবার কিছু মানে আছে? একটু চুল জানতে ঠিক চাই। আছে, প্রশ্ন দুটো হতে পারে, আমি প্রশ্নটাকে ভেঙে নিচ্ছি। একটা হচ্ছে যে যাদের প্রায় টাক পড়ে গেছে মাথায়, হুম। তাদেরকে আর চুল উঠতে পারে, এক। আর দ্বিতীয় কোশ্চেনটা আমি মানে ওটার থেকে সেকেন্ড কোশ্চেনটাতে এমফাসাইজ করছি যে যাদের ধরুন চুল কমছে ছেলেদের, তাদের কি কি হেয়ার স্টাইল বা কি কি ট্রিটমেন্ট হতে মানে পারে? হেয়ার এক্সটেনশন সম্পর্কেও যদি একটু বলেন এই সূত্রে। খুবই ভালো, বিকজ অনেক অপশনস আছে ছেলেদের জন্য আজকাল। পেস্টিং হচ্ছে স্ক্যাল্পে, অনেক হেয়ার পেস্টিং হচ্ছে, উইগস পাওয়া যাচ্ছে। বাট ডেফিনেটলি স্ক্যাল্পের যত্ন যদি নিতে হয়, যখন কমে যাচ্ছে, যখন ওই সময়টা ইমিডিয়েটলি হেয়ার স্পেশালিস্টের কাছে গিয়ে দেখুন। অনেক ভালো ভালো স্ক্যাল্প সিরামস পাওয়া যায় যেটা রিভাইভ করা যায়। দেখুন একটা কথা বলছি, উইক সেলস রিভাইভ করা যায়, ডেড সেলস রিভাইভ করা যায় না। আচ্ছা, হ্যাঁ ঠিক। যদি ডেড হয়ে যায় তাহলে কিছু করা যাবে না। টাক মাথায় আবার চুল গজানো যায় না হুম। কোনো প্রোডাক্ট দিয়ে, আনলেস গ্রাফটিং বা মানে চুল যদি ইমপ্লান্ট করা হয়, হুম। সেটা আলাদা ব্যাপার। বাট চুল ন্যাচারালি যদি গজাতে হয়, টাক মাথায় গজানো যায় না, বিকজ ইটস ডেড। বাট উইক সেলস যদি থাকে, ডেফিনেটলি ওটাকে রিভাইভ করা যায়, অ্যান্ড ইটস আচ্ছা, পসিবল। ইয়েস, আচ্ছা, ওটা ভালো ভালো সিরামস পাওয়া যায়, স্ক্যাল্প সিরামস। ওটা একটু যদি হেয়ার স্পেশালিস্টের কাছে গিয়ে একটু কনসাল্ট করে ভালো করে যদি প্রোডাক্টটা নেওয়া যায় নিজের জন্য, ডেফিনেটলি সে বাড়িতে তাকে বলেও দেবে যে কি কি করতে হবে। হুম। সেটা যদি করে, ডেফিনেটলি ওটা অনেক হেল্প করতে পারে। আর যেটা বলছিলাম যে চুল লাগানো যেগুলো, সেগুলোর ক্ষেত্রে কোনটা সবচেয়ে ভালো প্রসেস? চুল এক্সটেনশনস অনেক কিছু পাওয়া যাচ্ছে, Extension টেপ এক্সটেনশনস আছে, ক্লিপ এক্সটেনশনস আছে। ছেলেদের ক্ষেত্রে টেপ মানে স্টিকার দিয়ে পুরো একদম মাথায় পেস্টিং করে লাগানো হয়। কিন্তু একটাই জিনিস, যে মাথায় কেউ যদি এখন স্টিকার লাগিয়ে দেয় আপনার, তো সে আপনার ঘাম হচ্ছে, আপনি মাথায় স্নান করতে চাইছেন, মাথাটা সবসময় একটা মনে হবে যেন আপনি টুপি পরে আছেন। তো সেরকমের চাইতে ক্লিপ এক্সটেনশনস অনেক বেটার, আচ্ছা, যেটা আপনি খুলে রেখে দিলেন। হুম। যখন আপনার কাজ হয়ে গেল, আপনি ঘুরে চলে আসলেন বাইরে থেকে, আপনার যখন দরকার ছিল হেয়ার স্টাইল করার, আপনি করলেন, বাড়িতে এসে ক্লিপ এক্সটেনশনস গুলো বার করে রেখে দিলেন। এটা নিজেরাই ইউজ করা যায়। নিজেরা ইউজ করতে পারেন, নিজে শ্যাম্পু করতে পারবেন, নিজে আয়রন করতে পারবেন, নিজে টংস করতে পারবেন, নিজে কালার করতে পারবেন। সো বেসিক্যালি এগুলো রিয়েল হেয়ার, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনার চুলের সঙ্গে মিশে যাবে। যখন আপনি লাগাবেন বুঝতেও পারবেন না, যে কেউ বুঝতে পারবে না যে আপনি কোনো এক্সটেনশন ভেতরে লাগিয়েছেন। কিন্তু এই যে সবসময় একটা ফরেন ম্যাটেরিয়াল আপনার মাথায় রয়েছে, সেই অসহ্য ব্যাপারটাও আপনার তো হবে না। মানে বাড়িতে গিয়ে আপনি খুলে রেখে দিলেন। আবার একটা ঘরোয়া প্রশ্ন এসছে, মানে এটা খুব কঠিন প্রশ্নও বটে, যে মাথায় ডিম লাগালে কি প্রোটিনের অভাব দূর হবে? আমি বলে দিচ্ছি, ডিমটা সত্যি কিন্তু ভালো, ইট ইজ প্রোটিন। কিভাবে ব্যবহার করবে মাথায়? ওটা খুব ভালো হয় যদি এগ হোয়াইট নিয়ে নেওয়া হয়, মানে লাল কুসুমটা বাদ দিয়ে যদি এগ হোয়াইটটা জাস্ট ইউজ হয়, সেটা ফেটিয়ে তার সঙ্গে একটু হানি, তার সঙ্গে একটু দই নিয়ে, অ্যালোভেরা জেল, এগুলো যদি নিয়ে ইউজ করা হয়, নাথিং লাইক ইট, সত্যি কিন্তু খুব ভালো। বাট ইয়েস, এটা হতে পারে যে আশেপাশে কেউ থাকলো না তোমার, একদম আপনার প্রশ্নে আসতাম। এমন মাথায় গন্ধ দেবে, ওটা যদি কোনো হেয়ার পারফিউম না লাগাও, হুম। বা এমন কোনো কন্ডিশনার, তারপর হেয়ার স্প্রে যদি না লাগাও যেটা সুগন্ধ আছে, তাহলে কিন্তু আশেপাশে বন্ধু বান্ধব নাও থাকতে পারে। না, আচ্ছা, আমি এই খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু এখান থেকে পেলাম। হেয়ার পারফিউম, ওকে, আমরা যে আলাদা পারফিউম ব্যবহার করি, হেয়ারের জন্য কি আলাদা পারফিউম আছে? এবং ডেফিনেটলি এবং এবং সেগুলো ব্যবহার করা কি ভালো? বলে দিচ্ছি। আবার এখানে আমি একটা কথা বলবো, যে হেয়ার পারফিউম আছে, হেয়ার স্প্রেজ রয়েছে। স্প্রেজ মানে এটা বলছি না যে হেয়ার সেটিং স্প্রে, আচ্ছা, শুধু হেয়ার পারফিউম আছে যে সুন্দর গন্ধ দেয়, একটা মিস্টের মতন কাজ করে। যেমনি বডি মিস্ট আছে,
হুম। যে বডি মিস্ট লাগালে একটা সুন্দর একটা নানান রকম ফ্লেভারের কিন্তু সুগন্ধ আছে, জ্যাসমিন আছে, এই আছে ওই আছে, মানে নানা রকম ফ্লেভার আর কি, আমি হুম। কোম্পানির নাম বলছি না, বেসিক্যালি ফ্লেভার্স আছে, হুম। যে ফ্লেভার আপনার পছন্দ সেই ফ্লেভারের আপনি বডি মিস্ট লাগালেন। সেম আপনার হেয়ার পারফিউমের মিস্ট আছে, যেটা আপনি হেয়ার মিস্ট নিয়ে আপনি স্প্রে করতে পারেন, যেটা আপনার ল্যাভেন্ডার, মানে যে যে সুগন্ধ আপনার পছন্দ সেই অনুযায়ী আপনি ওটা হেয়ার স্প্রে নিতে পারেন, ওটা লাগাতে পারেন, আচ্ছা, আর তাতে কোনো ক্ষতি হয় না। ডিপেন্ডস, তুমি আগেন প্রশ্নটা আমি একটা করবে। কথা বলবো যে ওটা ব্র্যান্ডেড হতে হবে, অবশ্যই। হ্যাজ টু বি গুড। তুমি প্রশ্নটা করবে আমি জানি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো প্রশ্নটা, কিন্তু আমি আপনাকে আরেকটা খবর দিই, ভালো খবর। আমাদের একটা পেজেই এখন আমি দেখছি প্রায় 10K ভিউজ, তারা দেখছে আমাদের অনুষ্ঠান এবং প্রশ্ন সাংঘাতিক, করছে। মানে আর প্রত্যেক মানুষের কমন প্রশ্ন এগুলো আসলে। আচ্ছা, রিম্পা মল্লিক আবার জিজ্ঞেস করছেন হেয়ার স্ট্রেটনিং এর সময় ট্রেনিং ক্রিম, এটা কি ট্রেনিং ক্রিম কতক্ষণ রাখবো, অর্থাৎ লেক্সিটি চেক কিভাবে করব, এরম কি কোনো বিষয় আছে? কি ক্রিম? সেটাই আমার একটু না না, আমি বলে দিচ্ছি, না না আমি বুঝে গেছি উনি কি বলতে চাইছেন। আমি একটা কথা বলে দিচ্ছি, যে কোনো আয়রন, যে কোনো টংস, যে কোনো স্ট্রেটনার যদি সে বাড়িতে ইউজ করে, তাকে কিন্তু একটা হিট প্রোটেক্টিং স্প্রে লাগাতেই হবে, যেটা হচ্ছে যেমনি আমরা ইস্ত্রি করার আগে জল ছিটিয়ে কেন দিই, যাতে ডাইরেক্ট কাপড়টা না পুড়ে যায়, ঠিক তাই আমরা চুলে স্ট্রেটনিং বা টংস বা আয়রন ইউজ করার আগে একটা কিন্তু হিট প্রোটেক্টর, হিট বাফার যেটাকে বলে, মানে হিটটা দিয়ে যাতে চুল বাঁচে, সেরকম একটা কোটিং, একটা স্প্রে লাগিয়ে তারপরে কিন্তু আয়রন বা টংস ইউজ করা উচিত, তাহলেই কিন্তু চুল ভালো থাকবে। আর হ্যাঁ, টেম্পারেচার কন্ট্রোলের কথা যে বললেন যে কি করে আমি করব, তাহলে আপনি সেরকম আয়রন কেনেননি, সেরকম আয়রন আপনাকে কিনতে হবে যেখানে ডিসপ্লে থাকে একটা, যে আপনি কত টেম্পারেচারের আয়রন আপনি চুলে ইউজ করছেন। সেরকম প্রফেশনাল যদি আপনি আয়রন কেনেন, একটু দামি হয় ঠিকই, তার প্লেটসগুলোও কিন্তু অনেক ভালো হয়, বিকজ অনেক সময় এগুলো টাংস্টানের পাওয়া যায়, স্টিলের পাওয়া যায়, ফাইবার কোটেড থাকে, খুব ভালো ভালো কিন্তু এগুলো আয়রন রয়েছে, যেগুলো আপনি একটু যাচাই করে রিসার্চ করে আপনি নিতে পারেন, যেটাতে কিন্তু টেম্পারেচার কন্ট্রোলের ডিসপ্লে থাকে, সেই ডিসপ্লেটা দেখে আপনি নিজের চুলে আসলে ইউজ অনেকেই করতে পারেন। এখন বাড়িতে নিজেরাই করে নিচ্ছেন, সেজন্য তার জন্যই আমি বললাম যে এটা আপনাকে করতেই হবে, যে আপনি টেম্পারেচার কন্ট্রোল করবেন, প্লাস আপনাকে চুলে একটা হিট প্রোটেক্টিং স্প্রে বা বাফার লাগিয়েই নিতে হবে। এবারে আর একটা প্রশ্ন, আমার প্রশ্নটা বুঝতে আমারও অসুবিধা হয়েছে, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন বিষয়টা। জয়দেব মন্ডল ডায়মন্ড হারবার থেকে প্রশ্ন করছে, বলছে আমার বেশ কিছুদিন হলো মাথার চুলের ভেতর মিশমিশ করছে এবং সে জায়গায় হালকা চুল পাতলা হয়েছে, আমার কি করণীয়? আমার মাথার ভিতরে বেশ কিছুদিন মিশমিশ করছে, মানে হাত হালকা দিলে চুল মিশমিশ করছে। পাতলা হয়েছে, আমি মিশমিশটাও বুঝি না, হালকা হ্যাঁ, চুল আমি- পাতলা হয় কি করে সেটাও বুঝি না। মানে চুল পাতলা হয়ে গেছে, পরিষ্কার কথা, ওনার মনে হচ্ছে যে ডেন্সিটি কমে গেছে বা মনে হচ্ছে যে থিকনেসটা কমে গেছে, তার মানে ডেফিনেটলি আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি প্লিজ একটু থাইরয়েড চেক করে নেবেন। ইনস্ট্যান্ট থিনিং হওয়া কিন্তু ডেঞ্জারাস, তার মানে আপনার থাইরয়েড চেক করে নিতে হবে। আবার এটাও একটা ব্যাপার যে প্রচন্ড স্ট্রেস হলে কিন্তু বুঝতেও পারবেন না আপনি যে কিরকম ভাবে আপনার চুল পড়বে, হেয়ার ফল হবে, ঘুম যদি ভালো না হয় বা খুব বেশি আপনি ডায়েটিং যদি করেন, হুম। যে আমার এতটা ওজন পটপট কমে গেল, যার ঝটপট একদম ওজন কমে যাচ্ছে, তাদের কিন্তু দেখবেন জিজ্ঞেস করে চুল ম্যাক্সিমাম ভীষণ পাতলা হয়ে যায়, ঠিক। ম্যাক্সিমাম হেয়ার ফল হয় ওদের, একদম, একদম। কেননা সে বডি নিতে পারছে না, কি সে ইউজ টু একটা জিনিসে, সে তারপরে যখন আপনি এমন একটা কিছু ড্রাস্টিক চেঞ্জ করছেন, তাতে কিন্তু হেয়ার ফল প্রথম হবেই হবে। অনুশ্রী ইন্দ্র বাগুইহাটি থেকে লিখছেন, ম্যাম ড্রাই শ্যাম্পু কি ইউজ করা সেফ? আমি বলে দিচ্ছি ইয়েস, খুব ভালো কথা, তার মানে সে ভালো স্টাইলিং জানে। ড্রাই শ্যাম্পুর ব্যাপারে যখন ইউজ করছে, দ্যাট মিনস শি ইজ ডেফিনেটলি ড্রাই অ্যাওয়্যার। শ্যাম্পুটা কি, কেন ইউজ করবে, কোন চুল ইউজ করবে? আমি বলে দিচ্ছি, যাদের খুব ট্রাভেল করতে হয়, খুব ট্রাভেল করছে আর এত বিজি যে তার রোজ রোজ শ্যাম্পু করা সম্ভব না, আর সে সবসময় ফ্লাইটে থাকছে বা ট্রাভেল করছে, কিন্তু হঠাৎ করে ফ্লাইট থেকে নেমেই তাকে হয়তো তার প্রেজেন্টেশনে যেতে হবে, কিন্তু এদিকে দেখছে যে মাথা ভর্তি তেল তেল হয়ে গেছে এত এত ঘন্টা ট্রাভেলে বা জার্নিতে, এত মাথা তেলতেলে হয়ে গেল, তার হয়তো কোনো সময় নেই শ্যাম্পু করার, তখন সে ড্রাই শ্যাম্পুটা দিয়ে ড্রাই শ্যাম্পুটা স্ক্যাল্পে লাগিয়ে নেবে, পুরো অয়েল সিক্রেশনটা সে টেনে নেয়,
গ্রিসিনেসটা সরে যাবে। ড্রাই শ্যাম্পুটা ইউজ করাতে কোনো প্রবলেম নেই, কিন্তু ওটা হ্যাবিট যেন না বানায়। ওটা ইজ এসওএস, মানে ওটা ইমার্জেন্সি ব্যাপার। একদম। ড্রাই শ্যাম্পু ইজ নট মেন্ট ফর রেগুলার ইউজ। ওটা কিন্তু একদম রেগুলার ইউজের জন্য না। ওটা হচ্ছে চটজলদি, ইন কেস যদি কোনো ইস্যু এরকম এসে যায় যে শ্যাম্পু করার সময় নেই, আর আমাকে প্রেজেন্টেশনে যেতে হবে, বা আমাকে একটা ওকেশনে যেতে হবে, আমাকে একটা ইভেন্টে যেতে হবে যেখানে আমার এরম বসে গেছে মাথা, তেলতেলে হয়ে রয়েছে, ফ্ল্যাট হয়ে গেল আমার স্ক্যাল্পটা, এখানে ভলিউম নেই, তখন আমি কিন্তু ওই ড্রাই শ্যাম্পুটা স্ক্যাল্পে লাগিয়ে নেব। সঙ্গে সঙ্গে ওটা ফুরফুরে হয়ে যাবে, ভলিউম হয়ে যাবে, আর তেলতেলে ভাবটা একদম থাকবে না। আচ্ছা, বাট এটা কিন্তু রেগুলার বেসিসে চলবে না। ইউ হ্যাভ টু ওয়াশ ইট। আচ্ছা। তারপরে কিন্তু ওয়াশ করে ফেলা ভালো আমি পরের কি দিন বা করবো আর দিন। একটা প্রশ্ন? বলো। মানে এই প্রশ্নটা কিন্তু আমার নয়, প্রশ্নটা করেছেন জয়ন্ত প্রামাণিক। তিনি বলছেন যে দাড়ি সাদা হয়ে গেছে, অথচ আমি দাড়ি রাখতে চাই, হেয়ার কালার ছাড়া কিভাবে কালো করা যাবে, যদি কিছু বলেন। দাড়ি রাখতে চান কিন্তু মানে সাদা দাড়ি হয়ে গেছে। কালো রাখতে চান, দাড়ি সাদা হয়ে গেছে। আবার সেই একই কথা আমি বলবো যেটা আগেও বলেছি, যে ইনফ্যাক্ট যদি ভালো করে লাইফটা আবার দেখে তাহলে বুঝতে পারবে একদমই। যে কালো জিরে এগুলো দিয়ে যেটা কালো হচ্ছে। জিরে, হ্যাঁ, হ্যাঁ। এগুলো হচ্ছে পাঁচ ফোড়নের যে কালো জিরে, সেই কালো জিরে ভালো করে একদম রোস্ট করে নিতে হবে। রোস্ট করে, রসুনও রোস্ট করে নিতে পারেন। ইনফ্যাক্ট এগুলো সব ড্রাই ড্রাই করে তার সঙ্গে নারকোল নারকোল তেল, সর্ষে তেল, হোয়াট এভার, মেথি গুঁড়ো, এগুলো সব একটা লোহার কড়াইতে যদি একটু ভালো করে সোক করে রাখা হয় ওভারনাইট, দিনের পর দিন, আর সেটা ছেঁকে যদি স্ক্যাল্পে লাগানো হয়, চুল কালো হবেই। আর ওটা দাড়িতেও লাগাতে পারে। দেবাশিস Definitely. রত্ন গোস্বামী আমাদের লিখছেন ফেসবুক পেজে, দিদি আমি রত্না গোস্বামী, দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে বলছি যে আমার শ্যাম্পু করার পর চুলটা খুব ফুলে যায়, কিভাবে সফট করব? এটা তো তাই হয়, মানে শ্যাম্পু করার পর তো শ্যাম্পু, চুল- তার মানে আপনি দেখুন যে আপনি হয়তো ভলিউম শ্যাম্পু ইউজ করছেন, আপনাকে শ্যাম্পুটাও কিন্তু জেনে রাখতে হবে যে পিএইচ ব্যালেন্স কতটা। পিএইচ হচ্ছে আমাদের পোটেনশিয়াল হাইড্রোজেনের একটা মাপ থাকে শ্যাম্পুতে। সেই শ্যাম্পুতে কোনো শ্যাম্পুতে মেনশন করা থাকে, সেটা কেউ জানে না যে কোথায়। কোনো শ্যাম্পুতে 4.5 এরকম যদি পিএইচ মেনশন করা থাকে, সেই শ্যাম্পুটা আপনার জন্য খুবই ভালো, আচ্ছা। এটা মনে রাখবেন। বাট যদি মনে হয় যে ফুলে যাচ্ছে, হুম, হুম। তার মানে অবভিয়াসলি ওটা বেশি অ্যাসিডিক। আচ্ছা। তাই জন্য আপনার মানে পুরো মাথাটা একদম পুরো ফুলে গিয়ে একদম ওভারঅল বেশি ফুলে যাচ্ছে। সো বেসিক্যালি আপনাকে একটা এমন শ্যাম্পু নিতে হবে যেটা আপনার ময়েশ্চারটাকে মেনটেন করে আর হাইড্রেট রাখে আপনার চুলকে। তার জন্য শ্যাম্পু চুজ করার আগে একটু প্লিজ হেয়ার স্টাইলিস্টকে জিজ্ঞেস করে নিন যে কোন শ্যাম্পু আপনার জন্য ঠিক হবে। আচ্ছা। এবারে যে প্রশ্নটা, এটাও আবার ঘরোয়া প্রশ্ন। অনেকে বলেন যে রাত্রিরে মাথায় তেল দিয়ে শুয়ে সকালবেলা শ্যাম্পু করে নেওয়া ভালো, সত্যি? আমি এর আগেও আমি একটু বললাম যে একটা লিমিট আছে, একটা স্যাচুরেশন পয়েন্ট আছে আমাদের হেয়ার ফলিকলসের, যে কতটা সে নিতে পারবে। তো আপনি 1 ঘন্টা রাখুন কি ওভারনাইট রাখুন, কাজ কিন্তু অতটুকুই করবে। যে ওভারনাইট রাখলে যে বেশি কাজ করবে, এটা ভুল। ইনফ্যাক্ট কে কতটা তেল লাগাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না। তো অনেক সময় স্ক্যাল্প ক্লগ হয়ে যেতে পারে, পুরো স্ক্যাল্পটা একদম আটকে যেতে পারে, হেয়ার ফলিকলের ভেতরে ময়লা জমে গিয়ে আরো বেশি চুল পড়ে যেতে পারে। সো বেসিকলি আপনাকে এটা দেখতে হবে যে আপনি তেলটা লাগিয়ে, খুব ভালো হয় যদি আপনি ইমিডিয়েটলি হাফ অ্যান আওয়ারের পরে যদি আপনি ওয়াশ করে ফেলেন। আর যদি ওভারনাইট রাখতে হয় তাহলে মাইল্ড অয়েল কিছু লাগান, বা এমনভাবে অয়েলটা লাগাবেন যখন স্ক্যাল্পটা পরিষ্কার থাকে। ও হ্যাঁ, এটা একটা ভালো জিনিস বললেন। ইনফ্যাক্ট আমার একটা পয়েন্ট বলার কথা ছিল, সেটা হচ্ছে অনেকে ভাবে কি শ্যাম্পুই তো করতে হবে, মাথায় তেল লাগিয়ে নি, হুম। কিন্তু আদৌ স্ক্যাল্প পরিষ্কার আছে কিনা সেটা দেখছে না। হয়তো ঘুরে এসেছে এমন একটা জায়গার থেকে, তার মাথা ভর্তি হয়তো ময়লা, এমন তার ধুলো পলিউশনের মাঝখান থেকে এসছে যে মাথায় কিন্তু শ্যাম্পুটা বেশি দরকার তেলের চাইতে। হুম। কিন্তু সে ভাবছে আমি শ্যাম্পু তো করবই, তো তেল লাগিয়ে নি। কিন্তু সেখানে কিন্তু কি হচ্ছে, তেল, ময়লা সবকিছু একসঙ্গে জমে গিয়ে হেয়ার ফলিকলটাকে ক্লগ করছে, হেয়ার ফলিকলের ভেতরে ঢুকে গিয়ে সেটাকে বন্ধ করে দিচ্ছে, আরো কিন্তু হেয়ার ফল হবে তার থেকে। তো অয়েল লাগানোটা উল্টো ডেঞ্জারাস হয়ে যাবে তখন। এই কারণে কি সেলুনে গেলে আগে মানে কাটিং এর আগে শ্যাম্পু করে নেয়? না, সেটা হচ্ছে যে চুলের টেক্সচার বুঝে, যে টেক্সচারটা আমি বুঝবো কি করে, ধরো তেল তেলে হয়ে চিপকে আছে,
সিজারই তো কাজ করবে না, মানে বেসিক্যালি স্লিপ করে যাবে, আর হুম। টেক্সচারটা আমি বুঝতে পারবো না। শ্যাম্পুটা করলে বোঝা যায় যে টেক্সচারটা কিরকম। ফার্স্টে আমরা ড্রাই হেয়ারে দেখে নিই যে টেক্সচারটা কিরকম। ধরো কার্লি হেয়ার, মাথা ভেজালে তো সে বসে যাবে, আমি তো বুঝবো কি করে যে কতটা ফুলে আছে চুলটা। তাই জন্য কোনো কোনো কাটিং কিন্তু ড্রাই হেয়ারে হয়, কার্লি হেয়ারের হেয়ার কাট কিন্তু বেশিরভাগই কিন্তু ড্রাই হেয়ারে হয়, কারণ আমরা দেখতে পাই যে কতটা ফুলে আছে। কেন, শ্যাম্পু করার পরে তো ডেফিনেটলি সে তো একদম চিপসে যাবে, আর তারপর যদি কেটে ফেলার পরে যদি অতিরিক্ত বেশি ফুলে যায়, ঠিক। তার জন্য আমরা ড্রাই হেয়ারে আগে দেখে নিই। কার্লি হেয়ারে আমরা ড্রাই হেয়ারেই করি, বাট বেশি যদি একদম প্লেন থাকে, অয়েলি চুল থাকে, তখন আমরা শ্যাম্পু ডেফিনেটলি করি, বা ছেলেদের ক্ষেত্রে বেশিরভাগই আমরা শ্যাম্পুটা পরে করি। হুম। হেয়ার ম্যাসেজ করা কি ভালো? খুবই ভালো, খুবই ভালো। কেন বলছি, প্রত্যেকটা বডিতে আমাদের কিন্তু লিম্ফ্যাটিক গ্ল্যান্ড আছে, যেটাকে আমরা প্রেস করলে ব্লাড সার্কুলেশন হয় বা রিল্যাক্সেশন আসে, সেটা আমরা সবাই জানি। বডি মাসাজ করলে বা ফুট রিফ্লেক্সোলজি, পায়ের তলায় আমরা কেন টিপলে পরে আরাম লাগে, কেন? বিকজ ইট ডিরেক্টলি কানেক্টস টু ইয়োর হেড। তো মাথায় যেরকম একটু লিম্ফ্যাটিক গ্ল্যান্ডস আছে, সেই গ্ল্যান্ডসগুলোকে যখন প্রেশার দেওয়া হয়, সেখান থেকে ব্লাড সার্কুলেশন বাড়ে, স্ট্রেস রিলিজ হয়, ব্লাড সার্কুলেশনটা আরো ভালো হয়। ইনফ্যাক্ট স্ট্রেস রিলিজ হওয়া, ব্লাড সার্কুলেশন হওয়া, এটা কিন্তু পজিটিভ। ফ্রিকোয়েন্সি Positive point. ফ্রিকোয়েন্সি একদম ফ্রিকোয়েন্সি যতটা পারবেন অতটা করবেন, যতটা। এটা ইটস লাইক এন এক্সারসাইজ। আপনি যেরকম এক্সারসাইজটা রেগুলার বেসিসে করলে পরে আপনার শরীরের জন্য ভালো, সেরকমই কিন্তু আপনার হেড মাসাজ আপনি যত করবেন অত ভালো। বাট হেড মাসাজেরও একটা টেকনিক আছে, মাথা জোর জোরসে ঘষা, সেটা কিন্তু আবার চুলের জন্য ক্ষতি। কিভাবে মাসাজ করতে হবে সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। লিম্ফ্যাটিক গ্ল্যান্ডস প্রেস করা, তার মানে প্রেশার পয়েন্ট প্রেস করা। চুলকে নাড়িয়ে দেওয়া বা রুটস থেকে ঘষে একদম ঘষাঘষি করাটা কিন্তু ঠিক না। আচ্ছা, মানে বুঝতে পারছেন আমি কি বলছি, মানে একদম, স্ক্যাল্পটা একদম। এক্সটেন্সিভলি রাব করা ইজ নট গুড, হুম। বিকজ রুটস থেকে আপনি ওটাকে পুরো শেক করে ফেলছেন, রুটস থেকে নড়ে যেতে পারে, রুটস থেকে বেরিয়ে আসতে পারে চুল। সো বেসিক্যালি আপনাকে খেয়াল রাখতে হবে যে গ্ল্যান্ডস গুলোকে আপনাকে মাসাজ করা দরকার। সো প্রেশার পয়েন্ট ইজ মোর ইম্পর্টেন্ট, প্রেশারটা বেশি ইম্পর্টেন্ট রাদার দেন রাবিং। সেক্ষেত্রে যে একটু হিট দেওয়া হয় সেটা কি খুব ঠিক আফটার ম্যাসাজ? তেলটা একটু গরম করা দরকার, উষ্ণ গরম আপনি এই সময় করতেই পারেন, বেটার পেনিট্রেশনের জন্য। মাইল্ড, আচ্ছা, অতিরিক্ত কিছুই ভালো না, এক্সট্রিমলি হট কিন্তু কিছুই ভালো না। মাইল্ড ওয়ার্ম অয়েল মাসাজ করা এক্সট্রিমলি ভালো। বডি মাসাজও ভালো, আর হেড মাসাজও ভালো, ফুট মাসাজও ভালো। ইনফ্যাক্ট ফুট মাসাজ যদি আপনি করেন, দেখবেন আপনার হেয়ার গ্রোথ আরো ভালো হবে। ফুট মাসাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ রিফ্লেক্সোলজি, আমাদের পায়ের নিচে যে গ্ল্যান্ডসগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু অ্যাকচুয়ালি ডাইরেক্ট কানেকশন রয়েছে আমাদের হেডের সঙ্গে। সো আমরা কি it দুটো really একসাথে helps. করা ভালো, ফুট ম্যাসেজ এবং হেয়ার ম্যাসেজ? আচ্ছা, এখানে একটা প্রশ্ন। ফুট মাসাজ আপনার ডাইরেক্ট হেল্প করতে পারে, হেড মাসাজ যদি নাও করেন, ডাইরেক্ট ফুট মাসাজে আপনার ডাইরেক্ট চুলের গ্রোথ ভালো হতে পারে, এতটাই কিন্তু ফুট মাসাজ ইজ রিকোয়ার্ড। সো ফুট রিফ্লেক্সোলজি, হেড মাসাজ, এগুলো কিন্তু ইজ পার্ট অফ হেয়ার গ্রোথ, সত্যি কিন্তু ভালো। আচ্ছা, অ্যাজ এ হেয়ার স্টাইলিস্ট আপনার কাছে এটা আমার একটা খুব জরুরি প্রশ্ন, যে স্টাইল আর ফ্যাশন দুটো তো আলাদা বিষয় খানিকটা হলেও, সেটা চুলের ক্ষেত্রে সত্যিকারের কতটা মেনটেন করা উচিত যে কোনো পার্সোনালিটির ক্ষেত্রে? একদম আমি বলবো যে যার যার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করছে, বাট যতটা আপনি নিজেকে স্টাইলিশ রাখবেন, যতটা আপনি নিজের কনফিডেন্স থাকবেন, যতটা কনফিডেন্ট থাকবেন, অতটা আপনার দিন ভালো যাবে, আর অতটা আপনার কাজে আপনি ভালো করবেন। সো হেয়ার স্টাইল ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইয়োর ডেলি রুটিন, বিকজ চুল ভালো থাকলে, এই যে বলে না যে গুড হেয়ার ডে কেন বলে, চুল যদি ভালো থাকে, আপনি হেয়ার স্টাইলিস্ট কিন্তু একটা হেয়ার থেরাপিস্টের মতন সাইকোলজিক্যাল কিন্তু এটা অনেক কাজ করে। যে যদি আপনার চুল ভালো থাকে বা আপনাকে যদি দেখতে ভালো লাগে, আপনার কনফিডেন্স লেভেল কিন্তু ডাবল হয়ে যাচ্ছে, আর আপনার ওয়াকিং স্টাইল, আপনার প্রেজেন্টেশন, আপনি যেভাবে লোকেদের সঙ্গে কথা বলছেন, পুরো স্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে যদি Confidence আপনার চলে আসে। কনফিডেন্স। অ্যাবসলিউটলি। সো হেয়ার ইজ
মানে আমি বলবো ইন্টিগ্রাল পার্ট অফ ইয়োর একেবারে, লাইফস্টাইল, একদম সেখানে ভীষণ। থাকা খুব দরকার। সময় খুব কম, কিন্তু আরেকটা প্রশ্ন না করে পারছি না, তার একটা পার্ট আগেই করে নিয়েছি, সেটা হেয়ার স্পা। কিন্তু হেয়ার স্পা কতদিন পর পর করা উচিত? সবকিছু ডিপেন্ড করছে তোমার চুলের উপরে, যে তোমার চুল যদি ভার্জিন থাকে, কিছুই যদি তোমার প্রবলেম নেই তোমার চুলে, তাহলে ইটস ওয়ান্স আ মান্থ ইজ গুড ইনাফ, 15 days ওয়ান্স আ ফোর্টনাইট ইজ গুড ইনাফ। কিন্তু যদি ব্লিচড হেয়ার থাকে, প্রচন্ড ভাবে কালার করছো, ব্লিচ করছো, নানান রকম কালার চেঞ্জ করছো, খুবই অ্যাডভেঞ্চারাস নিজের চুল নিয়ে, তাহলে তো বস তোমাকে করতেই হবে হেয়ার স্পা উইদিন অ্যাটলিস্ট ওয়ান্স আ উইক অর ওয়ান্স ইন 15 days, ডেফিনেটলি ওয়ান্স আ ফোর্টনাইট করতেই হবে। এবার আমার টেক অ্যাওয়ে কোশ্চেন, একদম। মানে আমাদের Question টা আর চাই। সময় আছে প্রায় 1 মিনিট 25 সেকেন্ড। এইখানে প্রশ্নটা হচ্ছে যে একেবারে কমন পিপল যারা মেয়েদের ক্ষেত্রে বলবো, চুলের কিভাবে যত্নে রাখবে, শীতকাল শুধু নয় সব সময়, এবং ছেলেরা কিভাবে চুলের যত্ন? আমি এটুকুই বলবো যে যারা ছেলেদের কথা আগে শেষ করে দিই, যে ছেলেরা হচ্ছে যারা হেলমেট পরছে, যারা খুব বেশি স্টাইলিং পছন্দ করে, জেল লাগান বা ক্লে লাগান, জেলটা প্লিজ স্ক্যাল্পে রাব করবেন না, চুলে রাব করবেন, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন। আর হেলমেট যখন পরছেন তখন ডেফিনেটলি হেলমেট যখন খুলে ফেলছেন, একটু আঙ্গুল দিয়ে ওটাকে একটু চুলটা নাড়চাড় করে ফেলবেন, যাতে একটু হাওয়া পায়, ঠিক আছে? আর ডেফিনেটলি অয়েলি স্ক্যাল্পে অয়েল লাগাবেন না, ড্রাই স্ক্যাল্পে অয়েল লাগাবেন। মেয়েদের জন্য এটা বলবো যে মেয়েরা প্লিজ ওই ঝুঁটি বেঁধে সবসময় রাখবেন না। চুল যদি একভাবে ঝুঁটি বেঁধে রাখেন তাহলে কিন্তু মাথায় হাওয়া ঢুকছে না, যাদের বেশি গোছ তাদের কথা বলছি। একটু পার্টিং চেঞ্জ করে করে পার্টিং করতে হবে, নাহলে কিন্তু শীতে চওড়া হয়ে যেতে পারে, চুল পড়তে পারে বা রিসিডিং হেয়ারলাইন হতে পারে। যাদের মোটা মোটা চুল, পার্টিং চেঞ্জ করে করে হেয়ারস্টাইল করুন, আর হেয়ারস্টাইল ভালো থাকলে কনফিডেন্স লেভেল অন্য লেভেল হয়ে যাবে। অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ, কারণ ম্যাডাম। সুস্মিতা হচ্ছে কোশ্চেন ব্যাংক নিয়ে বসেছে, 1000 প্রশ্ন আছে, আমার সেরকম কয়েক হাজার, কিন্তু আজকে তো আর সময় নেই। অনেক ধন্যবাদ অসংখ্য, জলি অসংখ্য চন্দ্রকে ধন্যবাদ। আমাদের সঙ্গে প্লিজ, ছিলেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক আড্ডা হলো, বেশ ভালো লাগলো, আমারও বুঝতে পারলাম যে এত প্রশ্ন মানুষের রয়েছে, বেশ মজা লাগলো। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ম্যাডাম। থ্যাংক ইউ।